Okay. So thank you so much. Thanks to all of you for joining in the postgraduate diploma in human resource management seminar of Careers of Bangladesh. So Careers of বাংলাদেশের পক্ষ থেকে আমি চট্টগ্রাম সেন্টারের ফ্র্যাঞ্চাইজ পার্টনার দেবায়ন চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রফেশনালি আমি নিজেও একজন ট্রেনার। আমি বেসিক্যালি জব মার্কেটের বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং প্রদান করে থাকি, এন্ড এট দ্য সেম টাইম ক্যারিয়ার্স অফ বাংলাদেশের চিটাগাং সেন্টারের দেখাশোনা করছি এট দ্য সেম টাইম অ্যাজ আ ফ্র্যাঞ্চাইজ পার্টনার। সো বেসিক্যালি ফার্স্টে আমি আপনাদেরকে একটু করে বলে দিই যে ক্যারিয়ার্স অফ বাংলাদেশ কি। সো বেসিক্যালি ক্যারিয়ার্স অফ বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য মোস্ট লিডিং ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যারা অনেকগুলো কোর্স নিয়ে আলোচনা করে। আমি ভেরি শর্টলি সেটার একটা ব্রিফিং এ যাব। আমি হয়তো আপনাদের থেকে নেক্সট 5 থেকে 10 মিনিট সময় নিব এই টোটাল ব্রিফিংটা শেষ করতে। সো হোপফুলি আপনারা পুরো জিনিসটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। সো বেসিক্যালি আমাদের ম্যানেজিং ডিরেক্টর ক্যারিয়ার্স অফ বাংলাদেশের উনি হচ্ছেন মিস্টার হেমি হোসেন, যার হচ্ছে গিয়ে একটা ইন্টারন্যাশনাল বেস্ট সেলিং বই আছে যেটার নাম হচ্ছে ফায়ার ইয়ার বস। সো উনি বেসিক্যালি হচ্ছে মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ, অস্ট্রেলিয়ার মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ, যেটা একটা অস্ট্রেলিয়ার প্রফেশনালদেরকে নিয়ে কাজ করে, এরকম একটা ডিপ্লোমা প্রোভাইড করে এবং আদার্স কোর্সের প্রোভাইড করে, এরকম একটা অর্গানাইজেশন, এরকম একটা ইনস্টিটিউশন। সো উনি হচ্ছেন বেসিক্যালি মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের সিইও, এবং উনি সিইও হওয়াতেই ওনার মোটামুটি একটা বড় অবদান বলতে পারেন, যে কারণে আমরা বাংলাদেশে বসে এই অস্ট্রেলিয়ান সার্টিফিকেশন ওয়ালা কোর্সটা নিতে পারছি বা অস্ট্রেলিয়ান সার্টিফিকেশন ওয়ালা কোর্সটা করতে পারছি। সো বেসিক্যালি আমাদের এই বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজের বা ফায়ার ইওর বসের ক্যারিয়ার সার্ভের বিভিন্ন অ্যাক্টিভিটিজের পেপার কভারেজ আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেগুলো আমাদের ওয়েবসাইটে গেলেও আপনারা দেখবেন। আমি আপনাদেরকে ইনিশিয়াল স্টেজে একটু করে ওয়েবসাইটের গ্লিমস দেখাবো এবং ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিব, যাতে পরবর্তীতে আপনারা যে কোনো প্রয়োজন হলে দেখে নিতে পারেন। সো ক্যারিয়ার্স অফ বাংলাদেশের বেসিক্যালি দুইটা উইং, একটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের উইং, একটা হচ্ছে প্রফেশনালদের উইং। ঠিক আছে, তো স্কিল ডেভেলপমেন্টের উইং এ আমাদের গ্রাফিক্স ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, এসইও, এই ধরনের মাল্টিপল স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো কন্ডাক্ট করা হয়। এবং আমাদের প্রফেশনালি দুইটা কোর্স আমরা রান করি। একটা কোর্স হচ্ছে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, যেটা সেমিনার আজকে আপনারা এসেছেন, এবং আরেকটা কোর্স আমরা কন্ডাক্ট করি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। বেসিক্যালি আজকের সেশনের টপিকটা আপনারা সবাই জানেন যে আপনারা সবাই এখানে এসেছেন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট যে ডিপার্টমেন্টের আন্ডার, দ্যাট মিনস আমাদের প্রফেশনাল ডিপার্টমেন্টের আন্ডারে। সো ওই ডিপার্টমেন্টের আন্ডারে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা অন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের উপর যে সেমিনারটা, সেটাতে অ্যাটেন্ড করতে। সো সেমিনারে যাওয়ার আগে আমি আপনাদেরকে জাস্ট ওয়েবসাইটটা একটু একবার ঘুরিয়ে আনছি। সো আমাদের ওয়েবসাইটটা আপনারা চাইলে ভিজিট করতে পারবেন, যেটা হচ্ছে careersofbg.com। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইটটা দেখলে হয়তো আপনারা খেয়াল করলে দেখবেন যে এখানে আমাদের সার্টিফিকেটটা সরাসরি ইস্যু হয় মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ অস্ট্রেলিয়া থেকে। দ্যাট মিনস এটা একটা ইন্টারন্যাশনাল সার্টিফিকেট, এবং আপনারা মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের যে ওয়েবসাইটটা বা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছেন, সেই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম থেকে এই জিনিসটা ভেরিফাই করে নিতে পারবেন আফটার ইউ গেট দ্য সার্টিফিকেট। সো এরপরে আপনারা এখানের মধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের ম্যানেজিং ডিরেক্টর স্যারের হচ্ছে কিছু ব্রিফিং দেওয়া আছে। আমাদের সোফার হচ্ছে 5 বছরের উপরে 55 জনের উপরে বেশি ট্রেনার এবং 3000+ স্টুডেন্ট আমাদের এখান থেকে বিভিন্ন রকম কোর্স করে বের হয়েছে সারা বাংলাদেশে। আপনারা এখানে আমাদের এই পপুলার কোর্সগুলো দেখতে পাচ্ছেন। সো আমাদের মেইনলি ইউনিক যে জিনিসগুলো আপনাদেরকে জাস্ট একটু ব্রিফ করা সেটা হচ্ছে বাংলাদেশে এরকম প্রফেশনাল কোর্স দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে অফার করছে। সো আপনাদেরকে ফার্স্টে বুঝতে হবে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটা কোন জায়গাটাতে এক্সেপশনাল। ঠিক আছে, আপনারা সবাই হয়তোবা আপনাদের এডুকেশনাল ডিগ্রি হিসেবে অনার্স করেছেন, এরপরে মাস্টার্স করেছেন। সো বেসিক্যালি অনার্স মাস্টার্স এর সাথে এই কোর্সটার কোনো সম্পর্ক নেই, প্রথম জিনিস। ঠিক আছে, কারণ হচ্ছে অনার্স মাস্টার্সটা হচ্ছে বেসিক্যালি অনার্স মাস্টার্সটা হচ্ছে বেসিক্যালি একটা এডুকেশনাল ডিগ্রি, আর পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটা হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রি। ঠিক আছে, আবারও বলছি, অনার্স মাস্টার্স পিএইচডি এগুলো হচ্ছে এডুকেশনাল ডিগ্রি, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটা হচ্ছে একটা প্রফেশনাল ডিগ্রি, যেটা ডিরেক্টলি আপনার জব মার্কেটের সাথে সম্পর্কিত। ঠিক আছে, তো আমাদের এই ফরেন সার্টিফিকেশনের পাশাপাশি আমরা এই জিনিসটা মেক শিওর করি যে আমাদের এখানে প্রত্যেকটা সেশন ইন্ডাস্ট্রি এক্সপার্টরা কন্ডাক্ট করছেন,
যেমন আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন লিন্ডা বাংলাদেশ থেকে সুফিয়া ওয়াহাব ম্যাম। সো এইরকম আমাদের ট্রেনার প্যানেলে প্রত্যেকটা ক্লাস কন্ডাক্ট করা হয় বেসিক্যালি ওয়ার্কিং প্রফেশনাল। সো মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের আন্ডারে একটা কমপ্লায়েন্স ইস্যু আছে, যেখানে অ্যাটলিস্ট 10 থেকে 12 বছরের ইন্ডাস্ট্রি এক্সপেরিয়েন্স না থাকলে কেউ এই ক্যারিয়ার্স আপ বাংলাদেশে বা মেলবোর্ন মেট্রোপলিটন কলেজের এই প্রফেশনাল কোর্সগুলো ট্রেনার হতে পারেন না। সো এই কারণে আপনারা যাদেরকে ট্রেনার হিসেবে পাবেন, ট্রেনার পুলের সাথে আমি আপনাদেরকে হয়তো বা পরিচিত করাবো। সো যাদেরকে ট্রেনার হিসেবে পাবেন তারা সবাই ইন্ডাস্ট্রি এক্সপার্ট, অ্যাটলিস্ট তাদের 12 বছরের এক্সপিরিয়েন্স সবারই আছে আমাদের ট্রেনার প্যানেলে। ঠিক আছে, এরপরে কিছু ট্রেনিং এর আমাদের বিভিন্ন পার্টনারদের কথা বলা আছে। আপনারা দেখতে পাচ্ছেন ক্যারিয়ার্স অফ বাংলাদেশের সাথে বিভিন্ন গভর্নমেন্ট প্রজেক্ট বা আইসিটি ডিভিশন এন্ড বিভিন্ন ইউএনডিপি এরা হচ্ছে গিয়ে পার্টনার আমাদের বিভিন্ন প্রজেক্টে। এবং আমাদের বিভিন্ন রকমের ডেইলি নিউজ পেপারে হচ্ছে বিভিন্ন সময় আমাদের ফিচার্ড হয়েছে, তারাও আমাদের পার্টনার হিসেবে আছে। অ্যান্ড ফাইনালি আপনারা টোটাল ক্যারিয়ার্স হাবে টোটাল 6টা ব্রাঞ্চ আছে। এই 6টা ব্রাঞ্চ আপনারা দেখতে পাচ্ছেন যে 6টা ব্রাঞ্চ কোথায় কোথায় আছে। ঠিক আছে, সো আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি বাংলাদেশের বিভিন্ন জায়গাতেই আমাদের এই ব্রাঞ্চগুলো আছে। সো ক্যারিয়ার্স হাবের বিভিন্ন ব্রাঞ্চ বিভিন্ন কোর্স নিয়ে ডিল করে। সো দেখা যাচ্ছে এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা কোর্সটা, যেহেতু আমাদের সবগুলো কোর্সই এখন ভার্চুয়ালি হচ্ছে, পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা আমাদের এই যে চকবাজার সেন্টার চট্টগ্রাম, যেটা তাদের মাধ্যমে আমরা এটার ম্যানেজমেন্টটা দেখছি। সোফার আমার মনে হয় এই পার্টটুকু নিয়ে সবাই ক্লিয়ার। সো সবাই যদি একটু ক্লিয়ার হয়ে থাকেন, আমি এখন ভেরি শর্টলি সুফিয়া ওয়াহাব ম্যামকে ইনভাইট করব। সো তার আগে এই পর্যন্ত যদি আপনারা ক্লিয়ার হয়ে থাকেন, আমাকে একটু কাইন্ডলি চ্যাট বক্সের মধ্যে ওয়াই লিখে জানাবেন, সো দ্যাট আমি আস্তে আস্তে পরের ধাপে যেতে পারি। একটু কাইন্ডলি এই পার্ট পর্যন্ত ক্লিয়ার হলে আমাকে সবাই চ্যাট বক্সে ওয়াই লিখে জানাবেন। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি মোটামুটি এই পর্যন্ত আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। সো এখন এখন আমি আপনাদের আর বেশি সময় নিব না। আমি মোটামুটি 10 মিনিটের মধ্যে আপনাদেরকে যতটুকু পেরেছি ব্রিফ করেছি, এবং এরপরও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে, আই এম ভেরি হ্যাপি টু টেক অল দোজ কোয়েশ্চেন্স আফটার সুফিয়া ম্যাম কমপ্লিটস হার সেশন। ঠিক আছে, সো এখন আর দেরি না করে আমি সুফিয়া ম্যামকে ইনভাইট করব। ম্যাম আপনি জয়েন করেছেন হোপফুলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জি ম্যাম, আসসালামু আলাইকুম ম্যাডাম। কেমন আছেন আপনারা? ম্যাডাম ওনাদের সবার এখন রাইট নাও অডিওটা মিউট করে দেওয়া আছে। সো আপনারা কাইন্ডলি যারা যারা ম্যাডামের সাথে রেসপন্স করবেন তারা একটু কাইন্ডলি চ্যাট বক্সে লিখে দিতে পারেন যে আপনারা কি বলতে চাচ্ছেন। ম্যাডাম দ্য ফ্লোর ইজ ইয়ার্স। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। সো আমরা ম্যাডাম আপনি টেক ওভার করে নিতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর গিভিং মি অ্যান অপরচুনিটি। থ্যাংক ইউ ভেরি মাচ। হাউ আর ইউ এভরিবডি? কেমন আছেন আপনারা? আমি দেখতে পাচ্ছি এখানে আজকে 62 নাম্বার অফ পার্টিসিপেন্ট। তো আপনারা আজকে অনেক আশা নিয়ে রাইট প্রফেশনাল কোর্সে আজকে না হয় নাই আপনারা কে কোন প্রফেশনে আছেন, ওটা হলে আমার জন্য সেমিনারটা একটু এক্সটেন্ড করতে সুবিধা হয়। আপনারা কাইন্ডলি যদি আমাকে একটু 1-2 লাইনে বলেন যে কে কে এইচআর এ কাজ করছেন, কে কে এইচআর এর বাইরে কাজ করছেন, কার কার ব্যাকগ্রাউন্ড ইজ ফ্রম ইঞ্জিনিয়ার অ্যান্ড ফাইন্যান্স। জাস্ট এক লাইন। ব্যাংকার দেখতে পাচ্ছি, টিচিং ফার্স্ট ক্লাস, টিচিং is part of HR. Okay, banker, HR, engineer. Okay, so আমি career hubs কে বলবো এখান থেকে how many person from this list যারা HR এ জব করছেন, just number of আমি participant দেখতে চাচ্ছি কারা HR এ আছেন। তো একটু আগে বলা হয়েছে এটা absolutely professional course। প্রফেশনাল বলতে আপনারা কি মিন করছেন সেটা আমি আগে একটু বলি যে প্রফেশনাল। ওকে, ফার্মাসিউটিক্যালস আছেন। আচ্ছা, প্রফেশনাল হচ্ছে দেখেন আমরা সবাই পাস করার পরে একটা সার্টেন জায়গায় যাই, রাইট? পার্সোনাল লাইফ থেকে প্রফেশনাল লাইফে ইন করা। পার্সোনাল লাইফ মানে কি, যে
আপনি বাবা মার কাছে বড় হলেন, বাবা মা আপনাকে একটা জায়গায় পর্যন্ত একটা ডিগ্রি করিয়ে দিল, বা আপনি নিজে নিজে একটা ডিগ্রি করলেন, বা আপনি কারোর আপনার গার্ডিয়ানের আন্ডারে একটা ডিগ্রি করলেন, এরপরে কি হচ্ছে আপনার একটা প্রফেশনাল লাইফে আপনি এইম করলেন। তো প্রফেশনাল লাইফে অ্যাকচুয়ালি দুটো জিনিস, যে আপনি কিছু দিবেন কোনো অর্গানাইজেশনকে, অ্যান্ড ইউ উইল টেক মানি ফ্রম দ্যাট। পাশাপাশি আপনার ওই প্রফেশনে আপনি কিছু ডেভেলপমেন্ট দরকার। সো দেখেন, আপনি কিছু দিচ্ছেন, অর্গানাইজেশন আপনাকে কিছু দিচ্ছে, সো দেয়ার ইজ এ ট্রানজেকশন, রাইট? তো এই ডিগ্রিটা বা প্রফেশনাল কোর্সে কেন এইচআর দরকার? অফকোর্স এই যে আপনি এইচআর এ কিছু শিখবেন, এইচআর প্রফেশনাল কোর্স আপনাকে কিছু দিবে। সো এই জিনিসটা কিন্তু আমরা আসলে কেউ বুঝি না, যে আমরা বলি প্রফেশনাল, পার্সোনাল, অনেক কিছু বলি। সো প্রফেশনাল এই জন্যই বলা হয় যে আপনি যে কোনো জায়গায় ঢুকেন না কেন, আপনাকে কিছু দিবে, আপনি কিছু পাবেন। এখন আসেন স্পেসিফাইড, আইডেন্টিফাইড কেন এইচআর। যারা এইচআর এ আছেন তাদের জন্য এই কোর্সটা কি বলবো আমি, একদম ডাইরেক্ট যদি বলি, ইটস অল অ্যাবাউট বাইবেল ফর এভরিওয়ান। বিকজ উইদাউট ডিগ্রি এইটা কিন্তু কখনো কোনোদিন আপনার প্রফেশনাল লাইফে, আপনি অনেক জানেন এইচআরে, হয়তো অনেক বছর কাজ করেছেন, আপনি এইচআর এর প্রত্যেকটা নর্মস জানেন, এইচআর স্কিল আপনি অনেক বেশি, অ্যাডমিনেও আপনি স্কিল, কিন্তু উইদাউট ডিগ্রি কিন্তু আপনি ইউ কান্ট মুভ কোথায়? From this place to that place, from this department to this department, from this grade to that grade, from lower grade to upper grade. Because একটা জিনিস কেন বুঝতে পারছেন যে আপনি কাজে অনেক দক্ষ, বাট দক্ষতার সঙ্গে যদি একটা ডিগ্রি থাকে, ওইটা দিস ইজ ইয়োর অ্যাসেসমেন্ট। আজকে আমি একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমাদের অর্গানাইজেশনে সিএনবি পজিশনে একজন ম্যানেজার রিক্রুট করা হবে। তো অলরেডি আমি ওনার প্যাকেজটা আমাদের রিজনে পাঠিয়েছি, আমাদের দেশের বাইরে। তো আমাকে আমাদের যে রিজনাল হেড, সিএনবি হেড, উনি আমাকে প্রশ্ন করলেন, ইন হোয়াট বেসিস আমরা মার্কেট থেকে যে এই ভদ্র মহিলাকে নিচ্ছি, হোয়াট ইজ হার এক্সপেকটেশন, অ্যান্ড আমাদের লিন্ডে বাংলাদেশে এই গ্রেডের যে ট্যালেন্ট পুল আছে তাদের কোয়ালিফিকেশনটা কি। আমি বেঞ্চমার্ক করেছি 7 জনের সেম গ্রেডে, যিনি আসছেন তিনি এখানে ওই গ্রেডের সঙ্গে ইকুইভ্যালেন্ট। দেখেন মজার ব্যাপার হলো, 7 জনের মধ্যে 5 জন হচ্ছে ইঞ্জিনিয়ার, বিকজ তারা ডিফারেন্ট অর্গানাইজেশনে আছেন, বাকি 2 জন এইচআর। এইচআর এর একজন হচ্ছে সিম্পল এমবিএ, আরেকজন হচ্ছে আমি। দেখেন ডিগ্রিগুলো, দেখেন ডিগ্রিগুলি কত জাস্টিফাইড। আমি যদি আমার ডিগ্রির কথা বলি, আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে ইকোনমিক্সে মাস্টার্স, আমি এমবিএ করেছি এইচআর এ, আমি এমবিএ করেছি ফাইন্যান্সে, আমি ডিপ্লোমা করেছি এইচআর এ, আমি এলএলবি করেছি, অ্যান্ড আমি একটা বিএড করেছি। আমি আইসিএম এ ফাউন্ডেশন কোর্স কমপ্লিটেড, বাকিটা করা হয়নি ফর মাই এইচআর প্রফেশনাল। আচ্ছা, এখন দেখেন ডিগ্রিগুলো কতটা জাস্টিফাইড, এই কথাটা কেন বললাম। আমার যে কারেন্ট স্যালারি, basically she's coming equivalent that positions. দেখেন যখন ডিগ্রিগুলোকে অ্যানালাইসিস করা হলো, যিনি আসতেছেন ওনার কিন্তু এতগুলো ডিগ্রি নাই। দেখেন হঠাৎ করে ওনার স্যালারিটা আপনার 3 লাখ টাকা ড্রপ করলো ইয়ারলি, এন্ড দিস ইজ দ্য সিনারিও। আপনি এখান থেকে ডিগ্রি নেন, আপনি ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেন, যে কোনো রিনাউন্ড আপনি জায়গা থেকে নেন, আই ডোন্ট মাইন্ড, আমার দরকার হচ্ছে প্রফেশনাল ডিগ্রি। সো এই ক্যারিয়ার হাবস কি, ক্যারিয়ার হাবস দোজ হু হ্যাভ আফটার 12 ইয়ার্স অর ইকুইভ্যালেন্ট 12 ইয়ার্স, তাদেরকে কিন্তু ডাকছে। কেন ডাকছে? বিকজ অফ কোম্পানির যে সমসাময়িক কেস স্টাডিগুলি, সেগুলো আপনাদের জানা দরকার, এবং সেই সাবজেক্টগুলো যখন আপনারা পড়াশোনা করবেন, একটা মেলবোর্ন থেকে একটা সার্টিফিকেট পাবেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি জাস্টিফাইড। আমি একটু ক্যারিয়ার হাবসকে বলবো যে আমাদের জব মার্কেটে জবগুলো কি আছে, ওটা একটু জাস্ট শেয়ার করার জন্য স্ক্রিনটা প্লিজ। আমাদের জব মার্কেটে এই রিলেটেড কি কি জব আছে, would you please share your screen, career hubs?
আমরা যদি একটু যাই যে কেন আমরা এই ডিগ্রি নিচ্ছি, আমাদের এই ডিগ্রির পাশাপাশি আমাদের কোন কোন এরিয়াতে জব আছে। ওকে, আমরা দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট ম্যানেজার। দেখেন দিস ইজ অল অ্যাবাউট কিন্তু ইনিশিয়াল একটা পজিশনস, রিক্রুটমেন্ট ম্যানেজার। যাকে আমি করবো, কিভাবে রিক্রুট করবো, কেমন করে রিক্রুট করবো। বেসিক্যালি রিক্রুটমেন্ট কিন্তু আপনারা সবাই জানেন বিডি জবস, আপনারা সবাই জানেন লিঙ্কডইন, আপনারা সবাই জানেন যে ওয়েবসাইট এবং কোম্পানির পার্সোনাল ওয়েবসাইট, পেপার, পত্রিকা, অনেক জায়গায় রিক্রুটমেন্টের ব্যাপারে অনেক কিছু হয়। কিন্তু আপনারা কি জানেন হাউ এই রিক্রুটমেন্ট ইজ হ্যাপেন্ড? প্রথমে স্ক্রিনিং করা হয়, স্ক্রিনিং থেকে বাছাই করা হলো, বাছাই করা হলে এরপরে আপনাকে বলতে হবে কোন কোন ক্রাইটেরিয়া একটা অর্গানাইজেশন একটা রিক্রুটমেন্ট প্রসেস করে। লেটস সে আপনি একটা প্রোডাকশনে কাজ করেন, প্রোডাকশনে কি দরকার? প্রোডাকশনে দরকার হচ্ছে আইদার ইঞ্জিনিয়ার অর স্কিলড অর কোনো অটোমোবাইলস অর ওই পার্টিকুলার মেশিন সংক্রান্ত কোনো এরিয়াতে তার দরকার। সো আপনি যদি রিক্রুটমেন্ট জায়গাটাতে একটা এক্সেল শিট করেন, ফার্স্ট নিড হচ্ছে আপনার এডুকেশন, তারপরে হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স, এরপরে হচ্ছে আপনার এইজ, আপনার বয়স কত। কারণ আপনার এই জায়গাটায় কাজ করার জন্য আমরা একটু লিমিটেড এইজ, লাইক আমরা 30 to 35 এর মধ্যে নেই, বিকজ ওর পরে কিন্তু প্রোডাকশনে কাজ করার মতো বা হেলদি কাজ করার মতো ওই জায়গাটা কিন্তু অনেকের থাকে না। সো আমরা ট্রাই করি যে এই এজের মধ্যে এই জায়গাটাতে এই লোকগুলোকে নেওয়া হবে। এরপরে আমরা রেজাল্টটা একটু কনসিডার করি, এরপরে আমরা কনসিডার করি তার টেকনিক্যাল নো হাউ। দেখেন ইটস অল অ্যাবাউট একটা প্রসেস। এই প্রসেসে যখন আমি রিক্রুট স্ক্রিনিং করলাম, দেন আই উইল গো ফর আপনার একটা রিটেন টেস্ট। ওয়াই ইট ইজ নিডেড? ইট ইজ নিডেড ফর আপনি রিটেন টেস্ট ছাড়া আপনি তার ঘটে কি পরিমাণ ওই টেকনিক্যাল নো হাউ আছে সেটা তো আপনি বুঝবেন না। এবং আপনার দক্ষতা অ্যাজ এ ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি, অ্যাজ এ লিডারশিপ কোয়ালিটি, অ্যাজ এ ডিসিশন মেকিং কোয়ালিটি, এভরিথিং কামস আউট ফ্রম দ্যাট কি ওই আপনার হচ্ছে রিটেন টেস্ট। ওকে ফাইন, রিটেন টেস্ট চলে গেল। এরপরে আসেন আপনি অ্যাপটিটিউড টেস্ট। আপনাকে বিভিন্ন ধরনের পয়সা দিবে আপনার আইকিউ টেস্ট করার জন্য। এটা যদি এটা হয় তাহলে ওটা কত, এই কিউটা যদি এরকম হয় তাহলে ওই কি করা যায়। এইভাবে বিভিন্ন ধরনের যারা এমবিএ তে পরীক্ষা দিচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি, তাদের কিন্তু এই ধরনের একটা অ্যাপটিটিউড টেস্ট নেওয়া হয়। এরপরে আসেন আপনাকে যখন আপনি যখন উত্তীর্ণ হলেন, এরপরে আসে আপনার অ্যাসেসমেন্ট সেন্টার। অ্যাসেসমেন্ট সেন্টারে আপনাকে কি করলো, একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিল, দিয়ে আপনি 20 মিনিট আপনাকে ছেড়ে দিল, আপনাকে বললো কি যান আপনি এবার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আপনি এক্সপ্লেন করেন। দ্যাট ইজ ইউর মেইন পার্ট। আপনি জেস্টার, পোস্টার, আপনার কথা বলার স্টাইল, আপনার ইংলিশ ভোকাবুলারি, আপনি যে কথা বলছেন, লিডারশিপ, যে আপনি হাত নেড়ে নেড়ে এগুলো করছেন, এভরিথিং আপনার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আপনাকে দেখানো হবে। এই যে টোটাল প্রসেস, দ্যাট ইজ কল্ড রিক্রুটমেন্ট প্রসেস। আপনি এরপরে ফার্স্ট লেভেল ইন্টারভিউ, আপনি আসলেন মুখোমুখি ভাইবা ভয়েস, দেন আপনার কি হলো সেকেন্ড লেভেল ইন্টারভিউ, থার্ড লেভেল ইন্টারভিউ, যদি খুব বড় পজিশন হয় দেন আপনি সিলেক্টেড। সো ইটস অল অ্যাবাউট একটা টোটাল প্রসেস। এই প্রসেসটা বেসিক্যালি এখানে শেখানো হবে। আমি জাস্ট একটা জিস্ট বললাম। এরপরে আসেন হেড অফ হিউম্যান রিসোর্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। এখানে বেসিক্যালি স্ট্র্যাটেজিক থটসটা দেওয়া হয়, এখানে খুব একটা রিটেন টেস্ট হয় না, এবং এই জায়গাটা হচ্ছে ডিসিশন মেকিং এবং ক্যাপাবিলিটি এখানে দেখা হয়। এই পজিশনটা কিন্তু বাংলাদেশের খুব ভাইটাল পজিশন। খুব কম জায়গায় এইগুলোকে রিক্রুট করা হয়, বিকজ একটা প্রয়োজন না হলে কেউ এই জায়গাটাতে সুইচ করতে চান না, যারা খুব ফ্লেক্সি এই জায়গাটাতে। আসেন এইচআর ম্যানেজার। এইচআর ম্যানেজারের অনেক দায়িত্ব, টোটাল এইচআর ফাংশনটাকে এট এ টাইম ম্যানেজ করা। এরপরে আসেন অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, হিউম্যান রিসোর্স। দেখেন এই যে হেড অফ হিউম্যান রিসোর্সের পরে কিন্তু অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, আরেকটু নিচের পজিশন, এখানেও একটা জব কিন্তু আছে, ঠিক আছে। সো এরপর হচ্ছে ডিপার্টমেন্ট ইনচার্জ। ডিপার্টমেন্ট ইনচার্জ বলতে কি একটা এইচআর এন্ড অ্যাডমিন এন্ড কমপ্লায়েন্স। এইচআর হচ্ছে পিওর এইচআর এর কাজ কারবার, অ্যাডমিন হচ্ছে আপনার গাড়ি টাড়ি অনেক কিছু দেখা, কমপ্লায়েন্স হচ্ছে লিগাল এন্ড কমপ্লায়েন্স। তো দেখেন আমরা অলরেডি 5টা এখানে জবের ক্রাইটেরিয়া পেয়ে গেলাম। সিনিয়র এক্সিকিউটিভ কমপ্লায়েন্স, যিনি লিগালে কাজ করবেন, তার সঙ্গে একজন অফিসার। বেসিক্যালি দিস রাইট সাইড পার্টগুলো হচ্ছে কি আমাদের জুনিয়র পজিশনস গুলো, এক্সিকিউটিভ এইচআর এন্ড অ্যাডমিন, হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট, সিনিয়র এক্সিকিউটিভ এন্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। সো সিনিয়র এক্সিকিউটিভ এন্ড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার রিক্রুটমেন্ট। দেখেন
ইটস অল অ্যাবাউট কিন্তু জুনিয়র পজিশন, লেফট সাইড অল অ্যাবাউট কিন্তু সিনিয়র পজিশন। আপনারা যারা সিনিয়র পজিশনে কাজ করছেন বা করবেন বা ফিউচার লিডার হবেন, আপনাদের জন্য কিন্তু এই ধরনের এইচআর এর ডিগ্রি ছাড়া পসিবল না এই জায়গাগুলো হোল্ড করে। আর যারা জুনিয়র পজিশনে আছেন তারাও গ্র্যাজুয়ালি স্কিলের সঙ্গে সঙ্গে আপনার সার্টিফিকেট কোর্সগুলো করলে আপনার জন্য ফিউচারে লিডার হওয়া ইটস ভেরি কি ইজি। আমরা এবার নেক্সটে চলে যাই। সো জবগুলো আমরা জেনে গেলাম কি কি, আমরা নেক্সটে চলে যাই প্লিজ। নেক্সটে যাই আমরা একটু, নেক্সট পেজ। ক্যারিয়ার হাবস কেউ আছে এখানে? ম্যাম দিছি ম্যাম। ওকে ওকে ঠিক আছে। এখন আসেন আমরা কি কি কোর্স নিয়ে এখানে কথা বলবো। দেখেন যারা এই কোর্সগুলোর সঙ্গে পরিচিত না তাদের কিন্তু লেখাগুলো কিছুটা অ্যারাবিক মনে হবে, ডোন্ট গেট আপসেট। দেখেন একটা জায়গায় একটা টপিক গুলো একটা ডিপ্লোমাতে কি কি জিনিস দেওয়া হয়, বিলিভ মি আপনি যদি এই টপিক গুলো না জানেন, না শুনেন, না বুঝেন, আপনি কিন্তু এইচআর এর যতই চেষ্টা করেন না কেন, আমি এইচআর এর হেড অফ এইচআর হব, আমি একটা ইন্ডাস্ট্রি চালাবো, বেসিক্যালি কি জানেন আমরা সবাই কিন্তু একটা এইচআর। যারা ঘরে কাজ করছি তারাও কিন্তু একটা এইচআর ম্যানেজ করছে, বেবি থেকে শুরু করে হাজবেন্ড, ইন লজ, তারপরে ইন ফ্যামিলির আরো কয়েকজন, পাড়াপড়শি, দিস ইজ অল অ্যাবাউট একটা ম্যানেজমেন্ট। কার সঙ্গে কিভাবে কথা বলতে হবে, কেমন করে আপনি রিলেশনশিপটা বিল্ড করবেন, কেমন করে আপনি বাজেট মেনটেন করবেন, সো এভরিথিং কিন্তু এইচআর। দেখেন কম্পিটেন্সি ম্যাপিং একটা ফ্যামিলিতে দেখেন কেউ কেউ থাকে অনেক ইন্টালেকচুয়াল, আপনার 6 বছরের বাচ্চা এমন এমন সব কোয়েশ্চেন করলো, ইউ ডোন্ট বিলিভ যে আসলে তার মধ্যে কি কি স্কিল আছে আপনি নিজেই জানেন না। আপনার অর্গানাইজেশনে আপনি হয়তো কাজ করছেন, আপনি জানেন না যিনি মালি, যিনি ক্লিনার এবং যিনি ড্রাইভার, যিনি হেল্পার, তাদের ভিতরে কি কি স্কিল গুলো আছে। এই স্কিল গুলো আপনি কিভাবে অ্যানালাইসিস করবেন, তাদের কম্পিটেন্সি গুলো কিভাবে ম্যানেজ করবেন, it's all about responsible of head of HR, আমরা জানি না। সো এই স্কিলটা যখন আপনি অ্যানালাইসিস করতে না পারবেন, আপনাকে যখন একটা হেড পজিশনে বসিয়ে দেওয়া হবে, মাইট বি আপনি কিন্তু রাইট সিলেকশন করতে পারবেন না, বিকজ অফ স্কিলের সঙ্গে আপনার পারফরমেন্স ম্যানেজমেন্টটা অ্যাটাচড। আপনাকে বুঝতে হবে 5 জন লোকের মধ্যে কোন কোন লোকের মধ্যে কি কি ক্রাইটেরিয়া আছে। লেটস সে যদি আমরা চিন্তা করি 5 জন লোক, একজন বাইরে দৌড়াইতে খুব ভালো পারে, একজন ব্যাংকের কাজ ভালো পারে, একজন সুন্দর করে কথা বলতে পারে, একজন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করতে পারে এবং একজন অ্যানালিটিক্যাল স্কিল খুব ভালো। এখন এই 5 জন যদি আপনার হয়, আপনার সাবঅর্ডিনেট ডাইরেক্ট রিপোর্টস হয়, আপনি তাদের স্কিল গুলাকে বার করার দায়িত্ব কিন্তু আপনার। কেমন করে করবেন? there is a way। এরপরে আসেন জব অ্যানালাইসিস। জব অ্যানালাইসিসটা দেখেন আপনি একজনকে দিয়ে সারা বছর কাজ করালেন, এখন সারা বছর আপনিও কাজ করালেন, যিনি কাজ করছেন উনিও কাজ করছেন, বাট both of you don't know যিনি কাজ করছেন তার কাজের টাইমলাইনটা কি, কি কি কাজ করছেন, আপনি কখনো কোনোদিন তার জব ডেসক্রিপশনটা অ্যানালাইসিস করেন নাই অ্যাজ এ হেড। এবং যিনি কাজ করছেন he never asked you or she never asked you যে স্যার আমার সারা বছরে কি কি কাজ আছে। যদি আপনার এই কাজগুলাকে সুন্দর করে যদি রাখা থাকতো, টাইম লাইন দেওয়া থাকতো, তাহলে কি হতো, আপনি তাকে ঠিকমতো অ্যাসেস করতে পারতেন, বেসড অন ইওর অ্যাসেসমেন্ট তার পারফরমেন্স আপনি করতে পারতেন, বেসড অন ইওর পারফরমেন্স আপনি তাকে একটা রেমুনারেশন দিতে পারতেন। সো ইট ইজ অল অ্যাবাউট কিন্তু লিঙ্ক HR এর। So job analysis is very important for an organization. আসেন এবার ম্যান পাওয়ার প্ল্যানিং। আপনার প্রোডাকশনে কি 10 জন থাকবে, HR এর কি 5 জন থাকবে, IT কি 3 জন কাজ করবে, ফাইন্যান্সে কি 20 জন থাকবে? অ্যাকচুয়ালি ফাইন্যান্সে কি 20 জন রিকোয়ার্ড? Did you ever think of that as a HR head? যদি না করে থাকেন, this is the right time আপনাকে ম্যান পাওয়ার প্ল্যানিং করতে হবে। আপনি যদি ম্যান পাওয়ার প্ল্যানিং না করেন কি হবে বলেন তো?
কোনো জায়গায় অনেক লোক আইডল শুধু গসিপ করবে, চ্যাট করবে, অর্গানাইজেশনে 12টা বাজাবে। কোনো জায়গায় 3 জন সারাদিন কাজ করে আপনার টার্নওভারটা বেশি দিতে পারবে না। সো দিস ইজ ইয়োর রেসপন্সিবিলিটি মাই ডিয়ার স্যার অ্যান্ড ম্যাডাম। ম্যান পাওয়ার প্ল্যানিংটা কিভাবে করবেন এটা শেখানো হবে এখানে। ব্যাপারগুলো মনে হচ্ছে খুব ইজি, তাই না? বাট না। এখন এই গ্লোবালাইজেশনের যুগে আপনি ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় যান না কেন, মাইন্ড আপনার ম্যান পাওয়ার প্ল্যানিং ইজ দেয়ার। ওয়ার্ল্ডের যে কোনো জায়গায় আপনি এইচআর এর কাজ করেন, ম্যান পাওয়ার প্ল্যানিং, জব অ্যানালাইসিস, কম্পিটেন্সি ম্যাপিং, এভরিথিং ইজ দেয়ার। বিকজ এই টপিকগুলো লিঙ্ক উইথ দ্য গ্লোবালাইজেশন, গ্লোবাল এইচআর। আমি যখন আমার সাবজেক্টগুলোতে কিছু টপিক পড়াবো, সেখানে কিন্তু আপনি দেখবেন ওই টপিকগুলো পার্টিকুলারলি দ্যাট পয়েন্টস গুলো কিন্তু ওয়ার্ল্ডের সব জায়গায় এইচআর ফলো করে। এরপরে আসেন ওয়ার্কলোড অ্যানালাইসিস। ওই যে বললাম সারা দিন ধরে ভদ্রলোক কাজ করছে, আপনি নিজেও কখনো অ্যানালাইসিস করেন নাই অ্যাজ এ হেড অফ এইচআর, এইচআর ডিরেক্টর, এইচআর ম্যানেজার, যে আপনার লোকটা ওভারলোডেড হলে কি হয় বলেন তো? বলেন, ওভারলোডেড হলে কি হয়? ওভারলোডেড হলে যেটা হয়, আপনার কোয়ালিটিটা অনেক ডিটোরেট করে। কাজের যে কোয়ালিটি আছে ওটা ডিটোরেট করবে। কোনো উপায় নাই, আপনার যে কনসেন্ট্রেশন পয়েন্ট নষ্ট হয়ে যাবে, আপনার টাইম বেশি লাগবে, টাইম ম্যানেজমেন্ট ঠিক থাকবে না, কোয়ালিটি ডিটোরেট করবে, আপনার তার হেলথ খারাপ হয়ে যাবে, আপনার সঙ্গে তার রিলেশনশিপের জায়গাটা ছোট হয়ে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ লাস্টে আপনার অর্গানাইজেশনের টার্নওভার এখান থেকে এখানে নেমে যাবে। প্লিজ ডোন্ট ডু, করা যাবে না, ওয়ার্কলোড দেওয়া যাবে না। ওয়ার্কলোড 5 জনকে সেম ভাবে প্ল্যান করে দিতে হবে। কেমনে দিবেন আপনি যদি না জানেন যে ওয়ার্কলোডটা কেমনে অ্যানালাইসিস হয়? অফকোর্স ইউ হ্যাভ টু নো। এরপরে আসেন বিহেভিয়ারাল ইন্টারভিউ। বিহেভিয়ারাল মানে কি? আপনার কলিগ একজন খুব বেশি বকবক করে, একজন খুব ইন্ট্রোভার্ট। যিনি বকবক করেন আপনি ঠাস করে তাকে বলেন, আরে চুপ করেন তো ভাই, উনি তো মাইন্ড করে বসলো। আবার যিনি ইন্ট্রোভার্ট ওনাকে আপনি বকা দিচ্ছেন, আর একটু কথা বলেন না ভাই, উনি মাইন্ড করে বসলো। দেখেন তো কি বিপদ, দুইজনকে দুই রকম বললেন, দুইজন মাইন্ড করতে বসলো। অ্যাজ এ হেড অফ এইচআর, এইচআর ডিরেক্টর, প্লিজ আপনাকে কিপ পেশেন্স, আপনার বিহেভিয়ার সাইডটাকে অলওয়েজ স্মাইলিং ফেস, অ্যান্ড ইউ আর দ্য লিডার। আপনার জেস্টার, আপনার পোস্টার, আপনার ড্রেস আপ, আপনার কথাবার্তা, আপনার সব কিছু মাস্ট বি কি অ্যাকসেপ্টেবল টু ইয়োর এমপ্লয়িজ। আপনি খাটখাট করবেন, বাজে ব্যবহার করবেন, এটাও হতে পারে। আপনি সারাক্ষণ খুব মজা করতে থাকেন, এটাও হতে পারে। আপনি মুখ হপ করে বসে থাকলেন, সেটাও হতে পারে। স্যার কোনোটাই করা যাবে না, সরি। আপনাকে আপনাদের সঙ্গে মেশার ক্ষমতা অর্জন করতে হবে। আমি সেটাকে বলি ইউ ভিউ পয়েন্ট। ইউ ভিউ পয়েন্টটা হচ্ছে, আপনারা আমাকে দেখছেন, রাইট? আমি আপনাদের কাউকে দেখতে পাচ্ছি, কাউকে দেখতে পাচ্ছি। এখানে বসে আপনাদের মাইন্ড রিড করার ক্যাপাবিলিটিটা আমার থাকতে হবে যখন আমি ক্লাস নেব। আপনারা আমাকে বুঝতে হবে what I am telling to you. That is called you and view. আপনি আমাকে দেখছেন, আমি আপনাকে দেখছি। সো এই ইউ ভিউ পয়েন্ট যতক্ষণ না পর্যন্ত মিট আপ না হবে, আপনি কিন্তু আপনার তার সঙ্গে রিলেশনশিপের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আর আপনি একজন বড় পজিশনে আছেন, অনেক দামি গাড়ি নিয়ে আসছেন, আপনি এইচআর ডিরেক্টর, এসে দারোয়ানকে বকা দিলেন, খুব বকা দিলেন, ঝাড়ি দিলেন, আপনার এই জায়গাটা কেন পড়ে আছে? বিকজ আপনি তো পজিশনের দিক থেকে অনেক হাই পজিশন আপনি হোল্ড করছেন। আপনি জানেন না আপনার এই খারাপ বিহেভিয়ার জন্য আপনার বছরের শেষে পারফরমেন্সের জায়গাটা কোয়েশ্চেন মার্ক হয়ে থাকবে, বিকজ অফ 360 ডিগ্রি ফিডব্যাক। ওই দারোয়ান থেকে অফিসার, অফিসার থেকে ম্যানেজার, ম্যানেজার থেকে সিনিয়র ম্যানেজার, সিনিয়র থেকে এমডি, যিনি আপনাকে রেট করেন, যিনি আপনাকে মার্কিং দেন। ওটা করা যাবে না স্যার ম্যাডাম। আপনার ব্যবহার
অত্যন্ত সুন্দর হবে যখন আপনি এইচআর ডিরেক্টর হবেন। আসেন সিলেকশন ডিজাইন। আমি প্রথম চ্যাপ্টারে বলেছি যে আপনি কিভাবে সিলেকশন করবেন, এটা বেশি কিছু বলবো না বিকজ অলরেডি আই ডিসকাসড উইথ দ্যাট ম্যাটার। আসেন পারফরমেন্স ম্যানেজমেন্ট। পারফরমেন্স ম্যানেজমেন্ট কি? পারফরমেন্স ম্যানেজমেন্ট হলো সারা বছর আপনি কাজ করলেন, খুব মনোযোগ দিয়ে কাজ করলেন, আপনার কোনো টাইমলাইন ছিল না, আপনি কাজগুলো সুন্দর করে সেট করলেন, আপনি নিজেও কোনো লাল ডায়েরিতে লিখেন নাই আপনি কোন কাজ করেছেন, কাজটা করতে কতটুকু কষ্ট হয়েছে, কাজের পরে আপনি কি রিওয়ার্ড এক্সপেক্ট করেন ফ্রম ইয়োর লাইন ম্যানেজার। এই যে প্রসেস, দিস ইজ কল্ড পারফরমেন্স ম্যানেজমেন্ট প্রসেস। আমরা এখন যেটা গ্লোবালাইজেশনের যুগে অনেকগুলো আমাদের পয়েন্টস আছে, আমি আমার ক্লাসে বলে থাকি ট্রেডিশনাল ভিউ, রেটিং ভিউ, তারপরে অ্যাসেসমেন্ট সেন্টার, লাভ 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 লাভ, বাট এখন হচ্ছে স্মার্ট ওয়ান হচ্ছে MBO, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। What is management by objective? Management by objective হচ্ছে যিনি এমপ্লয়ার মানে আপনি HR লিডার and যিনি আপনার সাবঅর্ডিনেট ডাইরেক্ট রিপোর্টস এমপ্লয়ি, এমপ্লয়ার এন্ড এমপ্লয়ির মধ্যে বছরের শেষে যে একটা সুন্দর সিস্টেমে সামনাসামনি বসে পারফরমেন্স করা হয়, স্যার আমি এই কাজগুলি সারা বছর করেছি, আমি এইখানে এই প্রবলেম ছিল, আমি এইভাবে মিটিগেট করেছি, আপনি আমাকে টাইমলাইন দিয়েছেন জুন, আমি বাই দ্য গ্রেস অফ অলমাইটি আমি এটা মেতে শেষ করছি, আপনি আমাকে টাইমলাইন দিয়েছেন অক্টোবর, আমি জুলাইতে শেষ করেছি। and this is called smart performance management. এটাই আমরা MBO থ্রুতে শেখানো হয়, সারা ওয়ার্ল্ডে এখন MBO চলছে, MBO, ম্যানেজমেন্ট বাই অবজেক্টিভ। সো থ্রু দ্য প্রসেস কেমন করে করবেন, কিভাবে করবেন, এভরিথিং পার্ট 1 এ শেখানো হয়। পার্ট 2 তে কি শেখানো হয়? পার্ট 2 তে শেখানো হয় যে আপনার কোন প্রসেসে করবেন। এই যে আমরা করোনাতে বসে আছি, সবাই আমরা নেটে কাজ করছি, অনলাইনে আমি এখন ক্লাস করাবো, অনলাইনে আপনাদের সেমিনারে অ্যাটেন্ড করছি, আর না হলে অফলাইনে। এখন দেখেন এই অনলাইন বেস কিন্তু সারা ওয়ার্ল্ড হয়ে গেছে। এখন আর আগেকার দিনে ব্রিটিশ আমলের মতো লাল ফিতার দৌরাত্ম নাই, কোনো ফাইল উই আর নট মেনটেনিং। আগে আমরা কি করতাম, লেটস সে আমি যদি আমার 8 বছর আগে চিন্তা করি যে 8 বছর আগে আমার পারফরমেন্স আমার কেমন করে হতো। 8 বছর আগে আমার পারফরমেন্স হয়েছিল, আমি যদি রিকল করি, একটা এক্সেল শিট ছিল, একটা এক্সেল শিট ছিল, এক্সেল শিটে কি করা হতো, এক্সেল শিটে করা হতো যে যেটা হতো সেটা হচ্ছে যে আমার ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর গুলো থাকতো, এবং ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর গুলোতে আমি কোন কোন কাজ কোন কোন সময় করেছি, আমার 5টা কেপিআই ছিল, কেপিআই এর আন্ডারে আমার 10টা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর ছিল। সো আমার একটা কেপিআই এর আন্ডারে 5টা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর, আর একটা কেপিআই এর আন্ডারে আমার 2টা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর। কেপিআই মিন্স কি পারফরমেন্স ইন্ডিকেটর। আপনার পারফরমেন্স মেজারমেন্ট করার জন্য একটা কি, একটা ইন্ডিকেটর। সো এই কেপিআই এর এগেইনস্টে 3টা কাজ। একটু যদি আমি ফর এক্সাম্পল, আমার একটা কাজ হচ্ছে লেটস সে মিনিস্ট্রিতে যাওয়া, ফাইন, আমার একটা কাজ, অফকোর্স আমি অলওয়েজ ইউজ টু গো টু মিনিস্ট্রি, আমি যে মিনিস্ট্রিতে যাই এটা আমার কেপিআই, কি পারফরমেন্স ইন্ডিকেটর। অর্গানাইজেশনের যতগুলো কাজ আছে, লেবার মিনিস্ট্রি, কলকারখানা অধিদপ্তর, ফিনান্স মিনিস্ট্রি, হেলথ মিনিস্ট্রি, এগুলোতে আমাদের অর্গানাইজেশনে যা যা কাজ আছে, আমাদের ওখানে সচিব, মাননীয় মন্ত্রী মহোদয়, উপমন্ত্রী যারা যারা আছেন তাদের সঙ্গে আমাদের একটা মিটিং সিটিং এন্ড অনেক কিছু থাকে। সো দিস ইজ মাই কেপিআই। এখন এই কেপিআইটা আমাকে বলা হয়েছে জুনের মধ্যে এই জিনিসটা মিনিস্ট্রি থেকে নিয়ে আসতে হবে, ফাইন, I have a timeline, I have a KPI. এখন আমার এখানে 3টা ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর আছে। নাম্বার 1, there is a barrier, ওই জায়গাটায় যাওয়ার জন্য আমার একটা পাস লাগবে, মন্ত্রী মহোদয়ের একজন অ্যাপয়েন্টমেন্ট করা লাগবে, সচিব মহোদয়ের একজন অ্যাভেলেবিলিটি লাগবে,
এবং মন্ত্রী মহোদয়ের কাছ থেকে ওই জিনিসটা পাস করায় আনতে হবে। and 4টা critical success factor. This is called কি healthy performance ইয়ে। তো এই যে আগে যেটা হতো এক্সেল ফাইলে ফিল আপ করতাম, আমার এমপ্লয়ার লিখতো ডু ইউ অ্যাগ্রি, I said yes I'm agreed, এখন এগুলো নাই, এখন সব অনলাইন। পারফরমেন্স পুরোটাই অনলাইন হয়ে গেছে। আপনার কেপিআই অনলাইনে সেট করতে হবে, গোলগুলো সেট করতে হবে, ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টরগুলো সেট করতে হয়, টাইমলাইন সেট করতে হবে, রেটিং ওখানে থাকে। আপনার পারফরমেন্সে কি কি দুর্বলতা আছে, আছে না? ব্যাকলগ আছে তো। আপনি সিএনবি তে কাজ করেন, এক্সেল কম জানেন, সো আপনার ম্যানেজার লিখে দিবে হি নিডস ট্রেনিং অন এক্সেল। আপনি ইংরেজিতে পাওয়ার পয়েন্টটা ভালো না, হি নিডস ট্রেনিং অন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, হি নিডস ভোকাবুলারি অন স্পিকিং কোর্স, সামথিং লাইক দ্যাট। অর আপনার ক্যাট, অটোক্যাট যারা ইঞ্জিনিয়ার, এরকম অনেক কিছু আইডিপি তে থাকে। হ্যাঁ, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান, IDP। So everything keep online. This is এই জিনিসগুলো আমি আমার সেকেন্ড ক্লাসে পারফরম্যান্স ম্যানেজমেন্টে দেখাই থাকি। লার্নিং এন্ড ডেভেলপমেন্ট। ওকে, লার্নিং এন্ড ডেভেলপমেন্টে আসেন, দেখেন একজন নতুন বউ বাড়িতে ঢুকলো ফার্স্ট ডে, স্বভাবত কারণেই উনি কিন্তু ওই ফ্যামিলিতে কোপ আপ করতে লিটল বিট টেক্স টাইম। যদি আমরা সবাই মিলে ওই বউটাকে কিছু কিছু একটু একটু করে শিখায়, ওনার জায়গাগুলো বুঝিয়ে দেই, অ্যান্ড লার্নিং এর জায়গাটাকে আমরা স্পেসিফাইড করে দিই, যারা মার বাড়ি থেকে শিখে আসে, ওয়েল ফাইন। এবং ওনাদের আরো একটু ডেভেলপমেন্ট যদি করি, একদিন দেখবেন আফটার 15 or 20 years she can manage everything। তার মানে কি, through his conjugal life she learned from her in-laws, from her husband, or from his wife, যেটাই হোক না কেন, ডেভেলপমেন্ট ইজ দেয়ার, লার্নিং ইজ দেয়ার। সেম থিং একটা অর্গানাইজেশনে যদি আপনি আজকে জয়েন করেন, আপনি 3 বছর পর্যন্ত ইউ আর ওয়ার্কিং ওয়ার্কিং ওয়ার্কিং, আপনি নিজের ডেভেলপমেন্ট করছেন না, এন্ড আপনি পড়াশোনাটাও করছেন না, আপনি কোনো সেমিনার সিম্পোজিয়ামে যাচ্ছেন না, আপনি সারাদিন মোবাইলে আছেন, এই চ্যাট বক্স, ফেসবুক, এইটা টুইটার, লাভ 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 লাভ, কি হলো বলেন তো? 3 বছর পর কি অর্গানাইজেশন আপনাকে আরেকটু উপরের পজিশন দিবে? বলেন না, কখনো দিবে না। 3 বছর পরে কি আপনি ম্যানেজারিয়াল পজিশনে যেতে পারবেন? নেভার এভার। 3 বছর পরে কি আপনি নিজেকে বলতে পারবেন আপনি অনেক স্কিলড হয়েছেন? সরি স্যার, ম্যাডাম, পারবেন না। Until or unless each and every time you have to mentoring yourself, coaching yourself, nursing yourself, যে জায়গা থেকে আপনি নার্স করেন না কেন, কোচ করেন না কেন, মেন্টরিং করেন না কেন, I don't mind। দেখেন এই করোনাকালীন সময়ে what did I do? আমি এপ্রিলে মার্চে 26 তারিখে করোনা স্টার্টেড। আমি এপ্রিল থেকে আমাদের হেমি ভাইকে বলেছিলাম যে হেমি ভাই আমি কিছু আই ওয়ান্ট টু ডু সামথিং। আমার তো এইচআর প্রফেশনাল, আমার ফাইন্যান্স ব্যাকগ্রাউন্ড, আমার ল অ্যান্ড লাভ লাভ অনেক কিছু। উনি আমাকে বললেন যে ম্যাডাম দেখেন এখন কিন্তু অনলাইনের যুগ, আমার মনে হয় আপনার অনলাইনের উপরে কিছু একটা করা উচিত। ট্রাস্ট মি, আমি কিন্তু ডিজিটাল মার্কেটিংটা আমি শিখে ফেলেছি। এখন আমি আমাকে ক্লেম করছি যে আমি ডিজিটাল মার্কেটিং কিছু হলে অন্তত জানি। কেমন করে শিখেছি বলেন তো? I learned কি from my এই টাইম। আপনার এই সময়টা আমি আমার সময়টাকে আমি কি কাজে লাগিয়েছি। আমি যদি এই সময়টাকে কাজে লাগাতে পারি, why not you? কি হবে বলেন তো আমার এই অনলাইন করে ডিজিটাল মার্কেটিং শিখে? অনেক কিছু হবে, অনেক কিছু। আমরা যারা প্রফেশনাল কোর্সে আছি, প্রফেশনাল কাজ করি, আমাদের যাদের একটু সময় বেশি চলে গেছে, আমরা কিন্তু এইসব অনলাইনে আমাদের এখনকার যারা জেনারেশন তাদের সঙ্গে কম্পিটিশনটা আমরা দিতে পারি না। সো এখন কিন্তু আই ক্লেম মাইসেলফ,
আই নো কিছু হলেও আমি জানি। সো ইন দ্যাট পার্ট ওই জায়গাটা থেকে কিন্তু আমার লার্নিংস হয়েছে, ডেভেলপমেন্ট হয়েছে। অ্যান্ড আমি আমার চাকরিতে ঢোকার পর থেকে আমার যতগুলো ডিগ্রি আমি ডেভেলপিং, স্টিল আমি স্টুডেন্ট, ট্রাস্ট মি, আমি স্টুডেন্ট। কারণ কি আমি মনে করছি আমি যদি ডেভেলপ না করতে পারি, আমার যে জুনিয়র আছে, আমার জুনিয়র একটা সময় আমাকে ফিঙ্গারিং দেখাবে। I don't want that. সো আজকে থেকে যারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, কোথায় লাভ 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 দেশের যত খবর, বিদেশের খবর, ওইখান থেকে কিছুটা সময় বাঁচিয়ে আপনাদের লার্নিং ডেভেলপমেন্ট শুরু করে দেন। ইনশাআল্লাহ টুডে অর টুমরো আপনার এই ডিগ্রির পাশাপাশি একটা বড় ধরনের আপনার টাইমটাকে আপনি স্পেন্ড করতে পারবেন ইনশাআল্লাহ। আসেন রিলেশনশিপ, অলরেডি আমি রিলেশনের ব্যাপারটা অনেক ক্লিয়ার করেছি, রাইট? ভালো রিলেশন আপনার পার্সোনালিটিকে এইখানে নিয়ে আসবে। এই পার্সোনালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা উপরের জায়গায় যাওয়ার জন্য। সব সময় কিন্তু ইন্ট্রোভার্ট ভালো না, সব সময় কিন্তু বেশি কথা, বেশি গল্প করা, বেশি হাই হুই এখনকার যে, প্লিজ না, আপনার পার্সোনালিটিতে জায়গা থাকতে হবে অ্যাজ এ এইচআর লিডার। আবার বেশি রিজিড, ডু ইট, রাগ, বিরক্ত, ঝগড়া, প্লিজ আজকে থেকে ভুলে যান। যদি কারো এটা আপনার ইনহারেন্ট হয়ে থাকে, আজকে থেকে প্লিজ বি স্মাইল। এই স্মাইলিংটা আপনার পার্সোনাল, প্রফেশনাল, এনভায়রনমেন্টাল, ফ্রেন্ড সার্কেলে এত উপরে আপনাকে নিয়ে যাবে। ফরগিভ অ্যান্ড ফরগিভ। এমপ্লয়ি ব্র্যান্ডিং, অফকোর্স আমি মনে করি প্রত্যেকটা এমপ্লয়ির মধ্যে একটা ব্র্যান্ড আছে। আপনি একটু আয়নার সামনে দাঁড়ান, নিজের যেখান থেকে আপনার বুদ্ধি হয়েছে আফটার 10 years to till 2 years, আপনি চিন্তা করেন আপনি কোন জায়গায় ভালো। অনেকে বলে খেলোয়াড় উনি, অনেকে বলে উনি ড্রামাটিস্ট, অনেকে বলে উনি অ্যাক্টর, উনি খুব ভালো কথা বলেন, উনি ইংরেজিতে ভালো, উনি বাংলায় ভালো, ম্যাথমেটিক্সে ভালো, জিম করেন, সুন্দর করে কথা বলেন। দ্যাট মিনস কি দিস ইজ দ্য ব্র্যান্ড। আপনি সেই ব্র্যান্ডে আছেন। আপনি কখনো কোনোদিন আপনার ব্র্যান্ড অ্যানালাইসিস করেননি। আপনি সেই ব্র্যান্ড অ্যানালাইসিস করে আপনি ধীরে ধীরে ওখানে ডেভেলপ করে আপনি সর্বোচ্চ চূড়ায় চলে যান। সেরকম আপনার অর্গানাইজেশন ইটসেলফ একটা ব্র্যান্ড। আপনি পারবেন আমাকে দিয়ে কোনো প্রকার নন কমপ্লায়েন্স কোনো কাজ করাতে? সরি, আমি অর্গানাইজেশনের লাস্ট 20 years আমি কোনোদিন নন কমপ্লায়েন্স কাজ করবো না, বিকজ দিস ইজ মাই ব্র্যান্ডিং, দিস ইজ মাই অর্গানাইজেশন ব্র্যান্ড। আমি করব না। তাহলে আমার কোম্পানিকে বলবে যে না ওরা ট্যাক্স দেয় না, ওরা ওইটা ফাঁকি দেয়, ওরা ওরকম, ওরা সেরকম। সরি, আমি অর্গানাইজেশনের ব্র্যান্ড নষ্ট করতে রাজি না। এই ব্র্যান্ডিংটা আপনি কিভাবে শিখবেন, কেমন করে করবেন? দেয়ার ইজ দেয়ার কম্পেনসেশন বেনিফিট। সবাই আমরা বেতন পাই, রাইট? আমি প্রথমেই বলেছিলাম যে একটা অর্গানাইজেশনে যখন প্রফেশনাল লাইফে ঢুকবেন আপনি কিছু দিবেন, অর্গানাইজেশন আপনি কিছু দিবে। এই যে কিছু দিবে সেই কিছুটাই হচ্ছে আপনার রেমুনারেশন। দ্যাট ইজ এখানে কম্পেনসেশন বেনিফিটসে শেখানো হয় কেমন করে স্যালারি ফিক্স করবেন। 5টা অর্গানাইজেশন থেকে একই পজিশন সেলস অফিসার, তাকে কিভাবে পিক করবেন। 5টা অর্গানাইজেশনের সেলস অফিসার কত বেতন পায়, দ্যাট ইজ কল্ড বেঞ্চমার্ক। আপনার ইনফ্লেশন হচ্ছে 6.2, আপনি যদি কারো বেতন 5% বাড়ান, ওরা কি আপনার অর্গানাইজেশনে থাকবে? ডিয়ার স্যার ম্যাডাম, আপনাকে অ্যাট লিস্ট 6.2%-এর একটু উপরে বেতনটা দিতে হবে, আদারওয়াইজ মার্কেটে কেনাকাটা করে ওরা খেতে পারবে না। দিস ইজ কল্ড কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটস প্ল্যানিং। ওকে, আসেন কম্পেনসেশন অ্যান্ড বেনিফিটস পেরোল। এই পেরোলে কি সবাই জানেন আমরা গভর্নমেন্টের ট্যাক্স দিই, রাইট? আমরা ট্যাক্স ছাড়া গভর্নমেন্টের এখানে কাজ করতে পারি না। তো এই যে আমরা কাজ করতে পারি না, সেটা না করার জন্য ট্যাক্স যে ক্যালকুলেশন, অনেকে লয়ার আছে, অনেকে আবার নিজে নিজে করেন। সো এই টোটাল ট্যাক্স ম্যানেজমেন্ট কোন খাতে? আইটি 108 আমরা এনবিআর এ জমা দেই, ট্যাক্স অফিসে জমা দিই। কেমন করে জমা দেই? আমরা জমা দিই, এমপ্লয় থেকে ট্যাক্স কাটি, সরকারি একটা বুক তৈরি করি, আমরা এনবিআর এ জমা দিয়ে আসি। আরেকটা কাজ করি আমরা এখানে লোন ম্যানেজমেন্ট।
এখানে আপনার বেনিফিটস ম্যানেজমেন্ট কেমন করে করা হয়, বেনিফিটস কি কি আছে, সেলসে যারা কাজ করেন সেলস বেনিফিট দিয়ে থাকি। আজকে সুন্দর একটা কাজ করলেন আপনি, আউটস্ট্যান্ডিং পারফরমেন্স, আপনাকে 5,000 টাকার ভাউচার দিয়ে। এই যে জিনিসগুলি কেমন করে করবেন, আপনার কি পলিসি হবে অ্যাজ এ এইচআর ডিরেক্টর, এভরিথিং ইজ দেয়ার, আপনি দেখানো হবে। পেরোলটা পুরোটা, অনেকে সফটওয়্যার ইউজ করেন, ওরাকল করেন, ওয়েবসাইট বেস করেন, আপনার জাভা করেন, কেমনে করেন, কিভাবে করেন, পেরোল কিভাবে চালায়, সব কিছু কিন্তু আপনার এই জায়গাটায় শেখানো হয়। আসেন লিভ পলিসি, সরকারের 17 থেকে 18 দিন লিভ দিয়ে থাকে, রাইট? এই লিভটা আপনি কিভাবে দিবেন, কেমন করে দিবেন? এছাড়া আপনার অর্গানাইজেশনে কি কি সিক লিভ আছে, ম্যাটারনিটি লিভ আছে, প্যাটার্নিটি লিভ আছে, ক্যাজুয়াল লিভ আছে, অ্যানুয়াল লিভ আছে। অ্যানুয়াল লিভটা আপনি কিভাবে বিক্রি করবেন, ছুটি বিক্রি করবেন, সেটার কি প্রসেস আছে, লেবার লতে কি বলা আছে, 112, 13, 14 ধারাতে কি কি বলা আছে লিভ নিয়ে, কোন পলিসি আপনি ফলো করলে আপনার অর্গানাইজেশনের একটা স্ট্যান্ডার্ড লিভ পলিসি আপনি তৈরি করতে পারবেন। এরপরে আসেন লিভ পলিসিটা অনলাইনে কেমন করে করবেন, সেটাও কিন্তু এখন অনলাইন হয়ে গেছে লিভ পলিসি। আচ্ছা, এরপরে আসেন অর্গানাইজেশনাল হেলথ অ্যান্ড সেফটি। এই অর্গানাইজেশনাল হেলথ অ্যান্ড সেফটি বলতে কি বোঝায়? সেফটি হচ্ছে ফার্স্ট, নাম্বার 1। আপনি সেফটি নিয়ে টোটাল আপনি অর্গানাইজেশনের হেলথ আপনার উপর ডিপেন্ড করবে, প্রত্যেকটা জায়গায় সেফটি কাজ করবেন। এই যে আমি এখন বসে আছি, কেমন করে বসে আছি, আমার ল্যাপটপটা আমার চোখে বরাবর হচ্ছে কিনা, আমার হাতগুলো আমার টেবিল বরাবর হচ্ছে কিনা, আমার পা রাখার জায়গাটা আমার স্ট্রেট হচ্ছে কিনা, দিস ইজ কল আর্গোনমিক্স। এই আর্গোনমিক্স যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার এখানে ব্যথা করবে, এখানে ব্যথা করবে, পিছে ব্যথা করবে, স্পাইনাল কর্ড আপনার ইনজুর্ড হবে। সো এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এরপরে যখন আপনি একটা কি আপনি একটা ইনসিডেন্ট হলো, ইনসিডেন্টে আপনার কি করা উচিত? আপনার ফার্স্ট এড থাকা উচিত, আপনি একটা রিপোর্ট করা উচিত, আপনি জানানো উচিত, ডক্টর ডাকা উচিত, সব কিছু আপনাকে শেখানো হবে। মনে হচ্ছে কি জানেন যে এইচআর ডিরেক্টরের কাজ কি সেফটির সঙ্গে, অর্গানাইজেশনাল হেলথের সঙ্গে। আপনাকে যদি আপনার একজন এমপ্লয়িকে 24 ঘন্টা কাজ করান, সে যদি অসুস্থ হয়ে যায়, ওই কলকারখানা অধিদপ্তর থেকে লোক এসে আপনাকে হাত করা পড়াই দিবে। আপনি সেফটি মানছেন না, তাই কিছু করার নেই। সো এগুলো একটু খেয়াল করবেন। এরপরে আসি, এগুলো এখানে শেখানো হয় যে অর্গানাইজেশনাল হেলথ অ্যান্ড সেফটি। আসেন লেবার ল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যারা অর্গানাইজেশনে আছেন, অর্গানাইজেশনের হেড আছেন, নিজের একটা অর্গানাইজেশন আছে, ছোট্ট একটা কোম্পানি আছে, আপনারা লেবার ল এর বাইরে কোনো কাজ করতে যাবেন না। টুডে অর টুমরো ওই এমপ্লয়ি গিয়ে লেবার কোর্টে মামলা করে দেবেন, আপনি ফেঁসে যাবেন, এটা করা যাবে না। আপনি যদি শ্রমিক খাটাইতে চান, শ্রমিকের ধারা অনুযায়ী লতে কি কি আছে, ইভেন তার পরিবেশটা কেমন হবে, একটা লেডি কলিগের কেমন হবে, তার ওয়াশরুমটা কোন দিকে হবে, আলো বাতাসের ঠিকানা কি, এভরিথিং ইজ দেয়ার ইন লেবার ল। এন্ড আপনি কিভাবে মজুরি পরিচালনা করবেন, ওটি দিবেন, আপনি তার ওয়ার্ক হেলথ কিভাবে আপনি করবেন, আপনি তাকে কতটুকু খাইতে পারবেন, কতটুকু জব দিতে পারবেন, ডব্লিউপিপি কি আছে, প্রভিডেন্ট ফান্ডের জায়গাটা কি আছে, গ্র্যাচুইটি আপনি কিভাবে, ডিয়ার স্যার ম্যাডাম, এভরিথিং ইজ আন্ডার লেবার ল। আসেন HRIS অ্যানালাইসিস। দেখেন, আপনি যদি সিস্টেমে কাজ না করেন, আপনার কিন্তু হিউজ টাইম নষ্ট হবে এই যুগে। আপনার লিভ পলিসি সিস্টেম, ওয়েবসাইট, পারফরমেন্স ম্যানেজমেন্টের ওয়েবসাইট, আপনার একটা স্যাপ এইচআর আছে, আপনি কিছু ডেটা ম্যানেজমেন্টের জন্য এক্সেল এ কাজ করে থাকেন, আপনার পেরোলটা সফটওয়্যার ছাড়া এইচআর কখনো কল্পনাই করা যাবে না। যদি কারো 10,000 এমপ্লয়ি হয়, তাদের বেতন কিভাবে করবেন বলেন? 10,000 এমপ্লয়ির ক্ষেত্রে এভরিথিং ইজ আন্ডার সফটওয়্যার। তো এই সফটওয়্যার কিভাবে করে, কি কি সফটওয়্যার আছে, কোন কোন সফটওয়্যার আমরা এইচআর এ ইউজ করে থাকি, এই HRIS এ সব দেখানো হয়ে যায়, ইনক্লুডিং লিভ পলিসি। অ্যানালাইসিসটা কি? আপনি একজন এইচআর ডিরেক্টর, আপনাকে বলা হলো কি যে বাজেট এত, পিপল কস্ট এত, এই লোকগুলো চলে গেল, ওই লোকগুলো আসলো, তুমি দেখো এই বছর গত বছরের টার্নওভার কি।
আপনি কি কাগজে কলমে করবেন? না। পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন বেসড অন হোয়াট? আপনি একটা ডেটা ম্যানেজমেন্ট করবেন, ডেটা এন্ট্রি করবেন, যে আপনি SAP HR থেকে পুট করে আপনি নামাই নিলেন, এক্সেল ফাইল থেকে নামাই নিলেন, সফটওয়্যারকে নামাই নিলেন, পেরোল ইয়ে থেকে নামাই নিলেন, নামাই অ্যানালাইজ করে আপনি গ্রাফ তৈরি করে ম্যানেজমেন্টকে বলবেন this is analytical report কি from HRIS. This is all about my discussion. Now come to the question. Questionের জন্য আমি ক্যারিয়ার হাবসে ওনাদেরকে রিকোয়েস্ট করব to collect the question and tell me. লিমিটেড কোয়েশ্চেন অবশ্যই, আপনারা খুব লেন্দি কোয়েশ্চেনে যাবেন না, বিকজ লেন্দি কোয়েশ্চেন গুলো, কেস স্টাডি গুলো আমরা ক্লাসে আলোচনা করব, নট ইন দিস সেশন। প্লিজ কোয়েশ্চেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ ম্যাডাম। সো কোয়েশ্চেন অ্যান্সার সেশনটা আমরা একটু ভালো মতো যাতে কন্ডাক্ট করতে পারি, এই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আপনাদের যাদের যাদের কোয়েশ্চেন আছে আপনারা কাইন্ডলি একটু চ্যাট বক্সের মধ্যে কোয়েশ্চেনের কিউ লিখে আমাকে দেন, কিউ লিখে দেন, আমি তাকে আনমিউট করছি। আপনারা কারো যদি কোয়েশ্চেন থাকে কিউ লিখে দেন, কিউ চ্যাট বক্সের মধ্যে কিউ লিখে দেন, আমি আপনাদেরকে আনমিউট করছি কোয়েশ্চেন করার জন্য। এবং আরেকটা জিনিস হচ্ছে আপনারা একটু চেষ্টা করবেন যখন আপনারা কোয়েশ্চেন করবেন তখন আপনারা একটু যদি সম্ভব হয় আপনাদের ভিডিওটা অন রাখবেন, যেহেতু ম্যাডামের সাথে একটা ইন্টারাকশনে যাচ্ছেন। সো ভিডিওটা একটু অন রেখে কোয়েশ্চেনটা করার চেষ্টা করবেন। সো কারো যদি কোয়েশ্চেন থাকে একটু কাইন্ডলি চ্যাট বক্সের মধ্যে কিউ লিখে দেন, চ্যাট বক্সে কিউ, যে কোনো ধরনের কোয়েশ্চেন, এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা রিলেটেড যদি কোনো কোয়েশ্চেন থাকে। সো আমি দেখতে পাচ্ছি মিস্টার রফিকুল ইসলামের কোয়েশ্চেন আছে, সো আপনাকে আনমিউট করা হয়েছে, আপনি কথা বলতে পারবেন, আপনি একটু আনমিউট করে কথা বলতে পারবেন, মিস্টার রফিকুল ইসলাম। মিস্টার রফিকুল ইসলাম। হ্যাঁ মিস্টার রফিকুল, আপনি আনমিউট করেছেন, আপনি কোয়েশ্চেন করতে পারেন। মিস্টার রফিক আপনার মেবি, জি ওয়ালাইকুম সালাম, হ্যাঁ প্লিজ আপনার কোয়েশ্চেন। ওয়ালাইকুম সালাম, জি শোনা যাচ্ছে। হ্যালো, জি শোনা যাচ্ছে। মিস্টার থ্যাংক ইউ। আমাদের এই কোর্সটা কবে শুরু, হবে এবং এটার পেমেন্ট কখন দিতে হবে, ওকে এবং কোর্সের কস্ট কেমন, এবং আচ্ছা এটা কি সম্পূর্ণটাই কি অনলাইন নাকি অফলাইন, সবকিছু যদি একটু ডিটেইলস বলতেন। ওকে, কোর্স কখন হবে, কোর্সের রুটিন কি, কোর্সের ফি কত, কোর্সের পেমেন্ট কিভাবে করতে হবে, এটা নিয়ে আমরা ম্যাডামের পার্টটা যখন শেষ হবে এরপর আমি আপনাদেরকে ব্রিফ করব, ঠিক আছে? সো আপনারা জাস্ট ম্যাডাম যেই পার্টটুকু ব্রিফ করেছেন যে আপনাদের সিলেবাস বা কোর্সের মডিউল সংক্রান্ত যে ব্রিফিংটা দিয়েছে, এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা এইচআর রিলেটেড কোনো কোয়েশ্চেন, বা এই কোর্সটা ধরেন আপনি যে প্রফেশনে আছেন হয়তো ওই প্রফেশনের সাথে আপনি বুঝতে পারছেন না যে আপনার ম্যাচ করছে নাকি, সো এই ধরনের কোনো কোয়েশ্চেন যদি থাকে আপনারা করতে পারেন। আমি নেক্সট যাচ্ছি হচ্ছে মিস্টার মাসুম খানের কাছে। মিস্টার মাসুম খান, আপনি আনমিউট করতে পারবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, হ্যাঁ প্লিজ আপনার কোয়েশ্চেনটা করতে পারেন। জি, আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি আমি একটা প্রাইভেট অর্গানাইজেশনে লজিস্টিক ডিপার্টমেন্টে আছি। তো এখন আমি যে এইচআর এর উপর যে আজকের যে সেমিনার শুনলাম, আমি যদি এখন পিজিডিটা এইচআর এর উপর করি সেটা আমার ক্যারিয়ার কতটুকু ইফেক্টিভ হবে বা ম্যাচ হবে কিনা, প্রথম কোয়েশ্চেন এটা। দ্বিতীয় কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি এখন, যেহেতু লজিস্টিক ডিপার্টমেন্ট একটা সাপ্লাই চেইনের একটা পার্ট, আমি আমার জব এক্সপিরিয়েন্স হচ্ছে 2.5 বছর। আমি যদি এখন আমার ক্যারিয়ারটা সুইচ করি, আমার ট্র্যাকটা চেঞ্জ করে আমি যদি এইচআর এ আসতে চাই, তাহলে আসলে মানে সেটা আমার জন্য কতটুকু মানে ওয়াইজ হবে কিনা। আমি আসতে যাচ্ছিলাম এইচআর ডিপার্টমেন্টে, কিন্তু আমার এইচআর এক ভাই বললেন যে সেটা একটা ডিমেরিট হিসেবে ধরা হবে আর কি ভাইভাতে, যেহেতু আমি সাপ্লাই চেইনে ছিলাম, সাপ্লাই চেইন থেকে এইচআর এ আসতেছি। এই দুইটা কোয়েশ্চেন আমি জানতে চাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি একটা লাইন, একটা ওয়ার্ড বলেছিলেন, কি হিসাবে ধরা হবে, কি হিসাবে ধরা হবে মানে একটু বলবেন? সেটাকে মানে ডিমেরিট হিসেবে দেওয়া হবে আর কি, মানে মানে ডিমেরিট হিসেবে ধরা হবে আর কি, সেটা বললেন। আচ্ছা, ডিমেরিট মেরিট ডিমেরিটের ব্যাপারটা আমি এক্সপ্লেইন করছি। আপনি আছেন কোথায়? আমাদের লজিস্টিকই আছেন। আমি একটা সিমেন্ট কোম্পানিতে। হ্যাঁ আমি বুঝি, আপনি লজিস্টিকে আছেন। লজিস্টিক মানে কি? সাপোজ
সাপোর্ট ফাংশন। সাপোর্ট, জি জি জি, আমার কথাগুলো বুঝতে হচ্ছে কেন? সো বেসিক্যালি আপনি এইচআরই আছেন, আপনি লজিস্টিকে আছেন। সো লজিস্টিক মানে হচ্ছে সাপোর্ট ফাংশন, এইচআরও কিন্তু সাপোর্ট ফাংশন। আপনি দেখেন আপনার ওখানে কি আছে, আপনার ওখানে একটা ম্যানেজমেন্ট আছে, যেই ম্যানেজমেন্টের একটা টাইমলাইন আছে, যেই ম্যানেজমেন্টের রিলেশনশিপ দরকার হয়, যেই ম্যানেজমেন্টে আপনাকে আপনি একটু আপনার লোকগুলাকে বিভিন্ন জায়গায় পাঠাচ্ছেন, ভেন্ডারের কাছে পাঠাচ্ছেন, কোটেশন কালেক্ট করাচ্ছেন, এবং আপনি তাদেরকে পারফরমেন্সের শেষের দিকে তাদেরকে আপনি কত টাকা বাড়াবেন সেটা আপনি নিজেই করছেন, তার বেতনটা আপনি কত বাড়ানো উচিত বা তার কি কি কাজ জব লোড দেওয়া উচিত, এভরিথিং আপনি নিজে করছেন। বাট ব্যাক অফ দ্য মাইন্ডে আপনি জানেন যে আপনি এইচআর এর কাজগুলি করছেন। আপনার ক্যারিয়ারে যদি সাপ্লাই চেইন থেকে এইচআর এ আসেন, ট্রাস্ট মি, নেক্সট 10 ইয়ার্স 7 ইয়ার্স আপনার ক্যারিয়ারের জায়গাটা এখান থেকে এইখানে হবে। অলরেডি ইউ পাস 2.5 ইয়ার্স ডান, আপনি সাপ্লাই চেইনের উপর স্কিলড, কাম টু দ্য ফাইন্যান্স, কাম টু আইটি সেক্টর, আপনার সেই জায়গাটায় আবার স্কিলড হবেন। আপনি জানেন আমি কি করেছি? আমি জয়েন করেছি আজ থেকে 20 বছর আগে ইন সেলস। আমি সেলসে ছিলাম 4.5 বছর। আমি দুটো সেলস করেছি, গ্যাস সেলস। আমি দুটো সেলসে 4 বছরে 2 বছর করে আমি তাহলে দুটো সেলসের ব্যাপারে অ্যাটলিস্ট আমার অর্গানাইজেশনে আমি কিন্তু জানি what is the configuration, what is the defined materials, what is the production। আমি যখন আপনাদের সঙ্গে কথা বলবো, আপনি একজন ইঞ্জিনিয়ার, আপনি আমাকে বললেন ম্যাডাম আপনাদের এই আপনাদের হার্ড গুডসে কি কি দিয়ে বানানো হয়, আই ক্যান টেল ইউ স্যার, বিকজ ফাইন্যান্সে ইনিশিয়ালি আমি কোথায় ছিলাম? আমি ছিলাম এপিতে, পেয়েবল সাইডটাতে। আমি ট্যাক্স জানি, ভ্যাট জানি, কত পার্সেন্ট ভ্যাট শিখে আমি ট্রান্সফার হতে জিএতে, জেনারেল রিপোর্টিং। দেখেন দুইটা কিন্তু ফাইন্যান্সেরই দুটো সেকশন। এরপরে ট্রান্সফার টু এইচআর। আমি এইচআর এসে কি করলাম? প্রথমে আমি একজন অফিসার ছিলাম, সিম্পলি আমি সার্ভিস করতাম, লোন, চিঠি পত্র, মানে ছোট ছিলাম তো অনেক কাজ দৌড়াদৌড়াই করতাম। তারপরে আমি একটু স্কিলড হলাম, কিসে বলেন তো? আমি স্কিলড হলাম, আমি 5টা প্রজেক্ট করেছি। আমার এই ব্রেন দিয়ে 5টা প্রজেক্ট, গ্লোবাল প্রজেক্ট ডান। দেখেন আমি কিন্তু ম্যানেজার পজিশনে প্রমোশন পেয়ে গেলাম। এর আগে কিন্তু আমি অ্যাকাউন্টেন্ট ছিলাম, তারপরে আমি হুট করে 2 বছর পরে ম্যানেজার হলাম। আমি ওই যে ম্যানেজার, আমি এখন কি রিওয়ার্ড অ্যাডমিনিস্ট্রেটর ছিলাম, সেখান থেকে আমি রিওয়ার্ড সিস্টেম ম্যানেজার। কারেন্টলি আই গট প্রমোশন এইচআর আইআর অ্যাডমিন হেড। আপনি বলেন এক অর্গানাইজেশনে যদি আমি সেলসেই থাকতাম, অর্গানাইজেশন কি আমাকে পাত্তা দিত? আর আমার এখন যে জায়গায় আমি চলে গেছি, আমি কি সেলস করতে পারবো বলেন আপনাদের মতো মাঠে গিয়ে? সরি, পারবো না। আমি পারবো, এই জন্য আমি এখন সেলসের জায়গাটা মিনিস্ট্রিতে গিয়ে আমি শাফল করি, অ্যাডজাস্ট করি। থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লিয়ার স্যার? গুড। নেক্সট। সো এখন আমরা যাব আমি শুনতে হচ্ছে, পাচ্ছি না, আপনি কি শোনা যাচ্ছে? এখন আমরা যাব মিস্টার আবু জাফর। মিস্টার আবু জাফর, আপনি আনমিউট করতে পারবেন। মিস্টার আবু জাফর। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম। প্লিজ শুনতে পাচ্ছেন কিনা স্যার? হ্যাঁ, শুনতে পাচ্ছি, প্লিজ। জি, আমার ছোট কয়েকটা প্রশ্ন। ফার্স্ট ওয়ান হচ্ছে, আমি যে কোর্সটা করব, কোর্সটা বর্তমানে এই স্টেজে এসে আমার প্রতিষ্ঠান কিংবা অন্য প্রতিষ্ঠান কতটুকু গ্রহণযোগ্যতা থাকবে এর মানটা নিয়ে, এর সার্টিফিকেট নিয়ে। নেক্সট ওয়ান হচ্ছে, কোর্সের যে থিম গুলো আছে সেটা আমাদের প্রতিষ্ঠান বা অন্য কোনো প্রতিষ্ঠান আমি যদি অ্যাপ্লাই করি, ওই প্রতিষ্ঠান সিনিয়ররা কতটুকু পজিটিভলি অথবা নেগেটিভলি নিবে। আরেকটা হচ্ছে, প্রায় প্রতিষ্ঠানে দেখা যাচ্ছে এখানে সিনিয়ররা সাধারণত ডমিনেট করে, যদিও তাদের শৈশব প্রতিষ্ঠানেও এইচআর কিছু রুলস আছে, পলিসি আছে, সেগুলো অ্যাপ্লাই না করে উল্টা জুনিয়রদেরকে ডমিনেট করে। আরেকটা হচ্ছে, এইখানে এইচআর এর যে এই কোর্স থেকে যেগুলো আমি পাবো সেগুলা আমার প্রতিষ্ঠানে বা এই প্রতিষ্ঠান আমি বিট করে লিভ করে আমি অন্য কোনো প্রতিষ্ঠান গেলে পরে এখানে শিক্ষণীয় বিষয়গুলো আমি ঠিকমতো অ্যাপ্লাই করতে পারবো কিনা। আপাতত 4টা।
ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার জাফর। আপনার 4টার উত্তর একটা। আমি বলি আপনি ক্লাসে শুরু থেকে ছিলেন কিনা, আমি শুরুতেই বলেছি যে দিস ইজ গ্লোবাল, প্রত্যেকটা টপিক ইজ গ্লোবাল। গ্লোবাল মানে কি, লোকাল না, তারপরে আপনার আপনার এশিয়ার মধ্যে না, আপনাকে লোকাল ছাড়তে হবে, এশিয়া ছাড়াইতে হবে, এশিয়ার পরে আফ্রিকা, আমেরিকা, অস্ট্রেলিয়া, সব জায়গায় আপনি সেম জিনিস পাবেন। আপনি অর্গানাইজেশনের কথা বলছেন, আপনার অর্গানাইজেশনে যে এইচআর আরেকটা অর্গানাইজেশনের সেম এইচআর, আপনি কথা বলবেন টপিক নিয়ে, আপনি কথা বলবেন মানুষ নিয়ে না, আপনি কথা বলবেন পলিসি নিয়ে। আপনি যদি লিভ পলিসি করেন একটা XYZ কোম্পানি, আপনি আরেকটা জায়গায় গেলেন ABCD কোম্পানি, এই পলিসিগুলা কি ওই পলিসি কি সেম হবে না? বিকজ ইউ আর ডুইং ইউর পলিসি আন্ডার লেবার ল, ইউ আর ডুইং ইউর পলিসি কি আপনার এমপ্লয়ীদেরকে নিয়ে। আপনি যা জানেন পারফরমেন্স ম্যানেজমেন্ট, আপনি এখানে যা করবেন ওখানে তো একই করবেন। আমি তো বলছি গ্লোবাল। তাহলে এই অর্গানাইজেশন কি আর ওই অর্গানাইজেশন কি, এই লোকগুলো কি আর ওই লোকগুলো কি, এইখানকার পলিসি কি আর ওইখানকার পলিসি, অল দ্য সেম। লাস্ট ওয়ান, আপনি বলছেন ডমিনেট, ভাই ডমিনেট তো আপনার আমার ব্যাপার, আপনার আমার ব্যাপার না ডমিনেটটা? অফকোর্স। আমি যদি আপনাকে এখন বলি কোর্সটা করেন, করতে হবে, তার মানে বিটুইন ইউ এন্ড মি ক্ল্যাশ, কনফ্লিক্ট, এটা করা যাবে না। আমি যদি ভালো মানুষ হই আমি বলবো প্লিজ মাই ডিয়ার স্যার ম্যাডাম, আপনারা এই কোর্সটা সম্পর্কে একটু চিন্তা করেন, আবার ভাবেন কি কি আছে ভেতরে, ঢুকেন, বারবার ক্যারিয়ারকে জিজ্ঞেস করেন এটা আপনারা কতটুকু বেনিফিটস দিবেন। দিস ইজ আপনার ডমিনেটিং জায়গাটা আপনার ব্যাপার, আপনার পার্সোনাল রিলেশনশিপের ব্যাপার, আপনার এটিকেটের ব্যাপার, আপনার বিলিভের ব্যাপার। ফ্যামিলি থেকে কি আপনি মেজাজ খারাপ করে আসছেন? ফ্যামিলি থেকে কি আপনি শিখে আসছেন যে আপনি ডমিনেট করবেন, মেজাজ খারাপ করবেন, এমপ্লয়ীদের উপরে আপনি এক হাত দেখাবেন? সরি স্যার, ওই ডমিনেটিং এর সঙ্গে কিন্তু আপনার অর্গানাইজেশনের কোনো সম্পর্ক নাই। আপনাকে যিনি ডমিনেট করে কোর্সে ভর্তি হন, ক্লাসে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব হাউ you will mitigate conflict. That is called absolutely conflict management. উনি রাগ হইলে আপনার কি করা উচিত, আপনার মেজাজ খারাপ হইলে কাজ কিভাবে করবেন, এভরিথিং ইজ দেয়ার ইন দ্য ক্লাস। থ্যাংক ইউ। নেক্সট। থ্যাংক ইউ ম্যাডাম। এরপর আমরা যাচ্ছি মিস্টার জসিমউদ্দিনের কাছে। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আমি একটা সেলস অর্গানাইজেশন আছি, তো আসলে আমার ইচ্ছা যে আমি এইটার পাশাপাশি আমার ডিজিটাল মার্কেটিংটা, যেটা আপনি প্রথমে বললেন যে ডিজিটাল, এখন যে ফেসবুকে এই সময়গুলো আমরা অপচয় করি, আসলে ডিজিটাল মার্কেটিং এর হতে যাচ্ছে আমি, সেক্ষেত্রে এটা কতটুকু সহায়ক হবে আমার? সেলসই তো ডিজিটাল মার্কেটিং করবে। আপনার প্রোডাক্ট যদি এক লাইনে বলেন যে দুইটা লাইনে বলবেন ডিজিটাল মার্কেটিং এ, হ্যাঁ, আপনার প্রোডাক্ট স্পেসিফিকেশন, একটা সুন্দর লোগো দিবেন, আমি ব্র্যান্ডের কথা বলেছি, ব্র্যান্ড ম্যানেজমেন্ট কিভাবে করবেন, তারপরে আপনি সেলসের প্রোডাক্টগুলো ছবি দিবেন, তারপরে প্রোডাক্টের আপনি স্পেসিফিকেশন দিবেন, প্রোডাক্টের পজিটিভ নেগেটিভ গুলা বলবেন, এরপরে ক্লিক করে ছেড়ে দিবেন। তো ডিজিটাল মার্কেটিং না হলে আপনি কেমনি কি করবেন বলেন তো? আপনি সেলসটা কিভাবে প্রসিড করবেন? এখন তো ডিজিটাল মার্কেটিং এর যুগ। এখন আসেন ডিজিটাল, এই যে আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, এটা হচ্ছে একটা আলাদা কোর্স যে আপনি ডিজিটাল মার্কেটিং করতে চাচ্ছেন। অবশ্যই এই যুগের জন্য ডিজিটাল মার্কেটিং কোর্সটা কিন্তু অনেক বেশি হেল্পফুল। কি জন্য? আপনার সেলসটাকে বাড়ানোর জন্য। কিন্তু একটা জিনিস মনে রাখবেন স্যার, আপনি ডিজিটাল মার্কেটিং শিখলেন, কিন্তু আপনার ঘর থেকে ডিজিটাল মার্কেটিং এর নতুন নতুন টেকনোলজি, আইডিয়া, টেকনিক্যাল নো হাউ, মার্কেটে বিট করার মতো ক্যাপাবিলিটি আপনার আছে কিনা সেটা একটু মাথায় রেখে করবেন। আদারওয়াইজ ডিজিটাল মার্কেটিং শিখলে হবে না। আপনাকে এই যুগের সঙ্গে তাল মিলিয়ে কেমন করে মার্কেটিং জায়গাটাতে, আমরা পড়েছি না মার্কেটিং এ যে প্রাইস, প্রোডাক্ট, প্লেস, প্রমোশন, রাইট? এই চারটি জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। আপনি আপনার দাম বাড়াই দিলেন 100 টাকা, সেখানে আপনার মার্কেটে আছে 60 টাকা, আপনার প্রোডাক্ট প্রায় পড়বে। আপনি প্লেস পাইলেন না, আপনি স্টুডেন্ট, এটা কিন্তু প্লেস না, প্লেস হচ্ছে আপনার ইন্ডাস্ট্রির কাছে দিতে হবে। আপনার প্রোডাক্টের মান, কোয়ালিটি নাই, কিন্তু আপনি ছেড়ে দিলেন মার্কেটে, আপনার বিক্রি হবে না। এরপরে কি
মোস্ট প্রবাবলি ম্যাডামের ইন্টারনেট একটু ডিস্টার্ব করছে মোস্ট প্রবাবলি। সো আমরা একটু একটু ধৈর্য ধরে ওয়েট করি। আপনাদের কোয়েশ্চেন গুলো হোপফুলি ম্যাডাম আসলে আমরা হচ্ছে গিয়ে অ্যান্সার দিব। তো কোয়েশ্চেন গুলো আমি একটু জাস্ট পেন্ডিং রাখছি ম্যাডাম না আসা পর্যন্ত। তো এর মধ্যে আমি হচ্ছে কি একটু আপনাদের যে কোর্সের মডিউল বা কোর্সের প্যাটার্ন, ওই প্যাটার্ন গুলো আপনারা যারা জানতে চেয়েছেন আপনাদের কোয়েশ্চেন ডেফিনেটলি ম্যাডাম আবার যদি রিজয়েন করেন উনি অ্যান্সার দিবেন। সো আমি আপনাদের সাথে একটু ব্রিফিং এ যাই যে কোর্সের যে প্যাটার্নটা আপনাদের জন্য আছে বা ক্লাসের রুটিন, এই টোটাল ব্যাপারগুলো কিভাবে হবে। সো আপনারা অলরেডি টপিকস গুলো দেখতে পেরেছেন। সো এখন আমি আপনাদেরকে একটু নিয়ে যাচ্ছি আমাদের পরের স্টেজে। সো বেসিক্যালি আপনারা একটু ভালো মতো একটু খেয়াল করেন। বেসিক্যালি আমাদের এই কোর্সে টোটাল 18টা ক্লাস হবে এবং 2টা এক্সাম হবে। যেহেতু এই কোর্সটা ডেডিকেটেডলি প্রফেশনাল একটা কোর্স, সো এই কোর্সটাতে বেসিক্যালি আপনাদের ক্লাস হবে হচ্ছে প্রতি শুক্রবার 3 ঘন্টার জন্য ক্লাস হবে, সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। এবং আপনাদের ক্লাস কিন্তু আগামীকালকে থেকেই শুরু। সো আপনাদেরকে মোস্টলি সবাইকেই হচ্ছে গিয়ে কল দিয়ে একটা স্পট অ্যাডমিশনের ব্যাপার জানানো হয়েছিল। সো এখানে আমাদের যে ইস্যুসটা আছে সেটা হচ্ছে যেহেতু শুধুমাত্র ফ্রাইডে ক্লাস, 18টা ক্লাস এবং 2টা এক্সাম, সো এইগুলো দেখা যাবে আপনাদের সবাইকে প্রত্যেকটা ক্লাসের আগে। আপনারা যখন আপনাদের অ্যাডমিশন কমপ্লিট করবেন সবাই, সো প্রতিটা ক্লাসের আগে আপনাদেরকে হচ্ছে কি কোর্সের যে ম্যাটেরিয়ালসটা, মনে করেন আপনাদের নোটশিট, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, পিডিএফ ফাইল যেগুলো আছে, এগুলো আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, প্রত্যেকের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং ইমেইলে আপনাদেরকে এগুলো দিয়ে দেওয়া হবে। এবং এরপরে ক্লাসের পরে ধরেন আপনার বৃহস্পতিবার আপনাকে হচ্ছে ক্লাসের লিঙ্কটা এবং হচ্ছে গিয়ে ক্লাসের যে ম্যাটেরিয়ালস গুলো আছে এগুলো আপনারা অ্যাডমিশন নেওয়ার পর আপনাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসবো, ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এরপর যেটা করা হবে, ক্লাস শেষ হওয়ার পরে মনে করেন 12:30টায় ক্লাস শেষ হলো, দেখা যাবে যে একটা ভিডিও প্রসেস হয়ে রেডি করে আপনাদেরকে দিতে এটা 2 ঘন্টার মতো সময় লাগে। সো দেখা যাবে জুমার পরপরই আপনারা আপনাদের সবার ইমেইলে এই ক্লাসের রেকর্ডিংটা পেয়ে যাবেন। সো আগে আমরা আপনাদের কোয়েশ্চেন গুলো নিব। যে মোস্ট প্রবাবলি ম্যাডাম আবার জয়েন করেছেন, ইফ আই এম নট রং। আমি একটু চেক করে দেখি। ম্যাডাম এখনো জয়েন করেননি। একটু আমি কোঅর্ডিনেটরকে রিকোয়েস্ট করব যে ম্যাডামকে একটু কল দিয়ে চেক করে দেখতে যে ম্যাডাম কোনো প্রবলেম ফেস করছেন নাকি। ওকে, সো আপনাদের হচ্ছে গিয়ে আফটার আপনাদের কোয়েশ্চেন, এবার আসেন হচ্ছে আপনারা কিছু কোয়েশ্চেন করেছেন যে আপনাদের কোর্সটা কি ধরনের কাজে লাগবে বা না লাগবে। সো বেসিক্যালি আপনাদের যে জিনিসগুলো সেটা হচ্ছে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মানুষজন এই পিজিডি এইচআরএমটা করার জন্য ইন্টারেস্ট শো করেছেন। সো বেসিক্যালি এই কোর্সটা আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনি যে ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, বেসিক্যালি এই কোর্সের যে কন্টেন্ট গুলো আছে বা এই কোর্সের সিলেবাস মডিউলে যে জিনিসগুলো আছে, এই জিনিসগুলো বেসিক্যালি আপনি যখনই একটু সিনিয়র পজিশনে যাবেন, যখন আপনার আন্ডারে মানুষ আসবে, আপনি যখন বিভিন্ন মানুষকে, একটা গ্রুপ অফ পিপলকে আপনি যখন লিড করবেন, তখন কিন্তু এই প্রত্যেকটা জিনিসই আপনার আলটিমেটলি লাগবে। সেটা আপনি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হন, আপনি ব্যাংকিং সেক্টরে যান, আলটিমেটলি এক জীবনের একটা পর্যায়ে যখনই কেউ সিনিয়র হয় তখনই কিন্তু তার কাছে এইচআর ডিপার্টমেন্টের দায়িত্বটা অটোমেটিক চলে আসে। সো এছাড়া বাকি যে ডিটেলস গুলো আছে আপনাদের মোস্ট প্রবাবলি সুফিয়া ওয়াহাব ম্যাম আমাদের সাথে জয়েন করেছেন। উনি কোন আইডি থেকে জয়েন করছেন? দেখতে পাচ্ছি না। ওকে, সুফিয়া ম্যাম অলরেডি জয়েন করেছেন। ম্যাডাম আপনি মোস্ট প্রবাবলি জয়েন। হ্যাঁ, আই এম এক্সট্রিমলি সরি। দেখেন পজিটিভ নেগেটিভ সব জায়গাতেই আছে, তাই না? দেখেন এটা হচ্ছে অনলাইনের ডিসঅ্যাডভান্টেজ, প্রত্যেকটা জিনিসের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ, এটা হচ্ছে অনলাইনের ডিসঅ্যাডভান্টেজ। এখন দেখেন ব্যাকআপ কি, প্রত্যেকটা জিনিসের ব্যাকআপ আপনার থাকতে হবে। একজন ভদ্রলোক বললেন না যে আমি ডিজিটাল মার্কেটিং করতে চাই, ওনার ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে সঙ্গে ওনার কিন্তু এইচআর ব্যাকআপটা থাকলে ভালো। একজন বললেন যে আমি সাপ্লাই চেনে ছিলাম, সাথে আপনার এইচআর ব্যাকআপ থাকলে ভালো। সো দেখেন আমার ব্যাকআপ কিন্তু এতক্ষণ ওয়াইফাই তে ছিল, এখন আমি কি মোডেমটা দিয়ে নিয়েছি। সো এই যে মোডেম ব্যাকআপ,
এই ব্যাকআপ যদি আপনার লাইফে না থাকে তাহলে কিন্তু আপনারা যে দেখবেন যে আপনার কোয়ালিটি ডিটোরেট করছে, একটু লেট হয়েছে, একটু সময় নিয়েছে, বাট ব্যাকআপ ইজ দেয়ার। আপনারা সবাই প্লিজ এই করোনাকালীন সময় যদি কারো চাকরি বাকরি নিয়ে প্রবলেম থাকে, আপনারা আপনাদের স্কিলটাকে অন্য জায়গায় নিয়ে একটা ব্যাকআপ প্ল্যান করে। নেক্সট কোনো কোয়েশ্চেন আছে? নেক্সটে ইয়েস ম্যাডাম, আমি নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে Please. গিয়ে মোহাম্মদ সাইদুজ্জামান, মোহাম্মদ সাইদুজ্জামানের কাছে যাচ্ছে। মোহাম্মদ সাইদুজ্জামান। জি দেবান স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সুফিয়া ম্যাম। সাইদুজ্জামানকে আমার ইমেল কোর্সের, আচ্ছা আমার ইমেল কোর্সের স্টুডেন্ট, রাইট? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ সাইদুজ্জামান, সাইদুজ্জামান প্লিজ। সুফিয়া ম্যাডামের কাছে আমার প্রশ্ন। থ্যাংক ইউ ম্যাম যে খুব শর্ট টাইমে আপনি এই পিজিডিএইচআরএম এর 17টি টপিকের উপর আলোচনা করেছেন, সামারি দিয়েছেন। তো আমার প্রশ্ন হচ্ছে যে আমরা বিএমএ বিভিন্ন কোর্স গুলো দেখি যেখানে লং টাইম মানে 1 বছর সময় নিয়ে কোর্স গুলো করায়। তো এটা যে 6 মাসের কোর্স 18টা ক্লাস, এটা কি আমার কভার করবে কিনা আসলে? আরেকটা বিষয় হচ্ছে যে পেরোল বা এইচআইএস যে সফটওয়্যারের কাজগুলো, এটা কি প্র্যাকটিক্যাল সফটওয়্যারে করানো হবে নাকি প্রেজেন্টেশন আকারে জাস্ট দেখানো হবে? এখন এই থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার নাম সাইদুজ্জামান, রাইট? জি ম্যাম, রাইট। আপনি দেখতে কিন্তু একজন মেজর প্রফেশনাল, একদম আপনার থ্যাংক ইউ ভেরি মাচ। আমি জানি না আপনার প্র্যাকটিক্যাল কেমন, বাট ছবি লুক সামথিং। আপনার প্রশ্ন 1 বছরের কোর্স 6 মাসে কি করবে? ভাই 1 বছরের কোর্স 6 মাস তো আপনার উপর ডিপেন্ড করবে। আপনি 6 মাসে এটাকে মাথায় ঢুকাবেন নাকি 3 মাসে মাথায় ঢুকাবেন? আপনি 6 মাসের কোর্স যদি 1 বছরের জন্য মাথায় ঢুকায় ফেলেন তাহলে আপনার 6 মাস কি আর 1 বছর কি? লেটস সে ফর এন এক্সাম্পল আপনাকে শেখানো হলো পারফরমেন্স ম্যানেজমেন্ট। আপনি ক্যারিয়ার হাব যেদিন আপনাকে শেখাইছে, আপনি ওই দিন ক্লাসে অ্যাটেন্ড করলেন, সুন্দর করে আপনি নোট নিলেন, ক্লাস লেকচার নিলেন, আমিও 4 ঘন্টা একদম আপনাদেরকে সুন্দর করে বোঝানোর চেষ্টা করলাম, আপনি সুন্দর করে বোঝা বন্ধ করে দিলেন। তাহলে এটা লাগবে আপনার 2 বছর। আপনি যদি প্র্যাকটিস করেন, আপনার পার্সোনাল লাইফে কাজ করেন, অফিসিয়াল প্রফেশনাল লাইফে কাজ করেন, তাহলে তো এই 6 মাসটা আপনার 1 বছর হয়ে গেল। এটা আপ টু ইউ। আপনি কি চ্যাট করবেন না ফেসবুকে থাকবেন না এই করোনাকালীন সময় আপনি বাসায় নিজের স্কিল ডেভেলপমেন্ট করবেন? ওদের কোনো দোষ নাই, ওরা 6 মাস আপনাকে যা শেখাই দিবে, যে টপিক গুলি আপনি একমাত্র ভদ্রলোক যিনি বলতে পারছেন আসলে আমি কয়টা টপিক নিয়ে বলছি, আপনাকে দিয়ে হবে। ব্যাপারটা বুঝছেন? কারণ আপনি সব মেমোরি করে নিছেন। থ্যাংক ইউ। নেক্সট। ওকে, নেক্সট আমরা যাচ্ছি ম্যাডাম মিস্টার ইহিয়ার রহমান সাকিব। ইহিয়ার রহমান সাকিব। জি আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাম, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমি অলরেডি একটা প্রতিষ্ঠান থেকে পিজিডি কমপ্লায়েন্সটা কমপ্লিট করছি, বাট এই সারামটা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারি নাই। আমার ইচ্ছা আছে আমি ভালো একটা অর্গানাইজেশন থেকে এটা কমপ্লিট করব। তো যেহেতু আমি এই প্ল্যাটফর্মটা পেয়েছি, আপনার টপিকস গুলো আমার ভালো লাগছে এবং আমার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এইচআর এন্ড কমপ্লায়েন্স। আমি দীর্ঘ 10 বছর ধরে এই পোস্ট প্রফেশনালে আছি। আমার এখন একটা প্রফেশনাল চেষ্টা যে এই যে আমরা কোর্সটা আপনার টপিকস গুলো দেখলাম, এর পাশাপাশি কি কমপ্লায়েন্স ম্যানেজমেন্ট কোন টপিকস এর ভিতরে আসবে কিনা? জি ম্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ। জি থ্যাংক ইউ ভেরি মাচ। আর কোনো কোশ্চেন আছে? নো ম্যাম। ম্যাম থ্যাংক ইউ। আপনার নামটা একটু ভেরি আনকমন। আমার ওই দেবান যখন পড়ছিল না, মানে ভেরি আনকমন। আই নেভার সে যে এই নামটা থাকতে পারে। ই হিয়ার। ইয়েস ইয়েস ম্যাম, এটা নিয়ে আসলে অনেক আছে। দেখছেন? তাহলে দেখেন এই যে এটা কিন্তু আপনার ব্র্যান্ড, আপনার নামটা নিয়ে সবাই কথা বলে, রাইট? আপনি কমপ্লায়েন্সে আছেন। আচ্ছা আপনি আমাকে একটা প্রশ্নের জবাব দেন তো, আপনি যদি এইচআর লিডার হন, আপনি কমপ্লায়েন্স ছাড়া, লেবার ল ছাড়া, তারপরে আপনার এইসবগুলো আপনি কেমনি পাস করবেন? আপনাকে কে বললো এইচআর এ কমপ্লায়েন্স নাই? আমি তো লাস্ট কথাটা বলেই দিলাম যে স্যার ম্যাডাম, আপনারা যদি লেবার ল অনুযায়ী আপনার এমপ্লয়িকে যদি রিক্রুট না করান, আপনার হাতে হ্যান্ডকাপ করবে ওই লেবার আপনার থেকে কলকারখানা অধিদপ্তর থেকে আপনাকে নিয়ে চলে যাবে।
প্রত্যেকটা জায়গায় কমপ্লায়েন্স। আপনার ফ্যামিলিকে বাবা মাকে কট্টু কথা বলবেন, সেখানেও কিন্তু একটা পরিমাপ আছে, ঠিক আছে? ল এবং কমপ্লায়েন্স ছাড়া পার্সোনাল প্রফেশনাল বাইরে কোনোদিন কোনো কাজ হবে না। চোর ধরা কিন্তু আপনার কাজ না, আপনি শুধু সিসি ফুটেজ দেখে আপনি বলতে পারবেন যে এই লোকটা নিছে, তারপরে পুলিশের হাতে দিয়ে দেন, ঠিক আছে? কমপ্লায়েন্স আপনার বাড়িতেও আছে, কিন্তু আমরা ওই মাথা খাটাই না। আপনি ফ্যান্টাস্টিক যে জবে আছেন, এখান থেকে আসলে অ্যাডেড অ্যাডভান্টেজ। আপনি একজন এইচআর লিডার। থ্যাংক ইউ। নেক্সট। থ্যাংক ইউ ম্যাডাম। এরপর আমরা যাব মিস্টার মিল্লাতুর রহমান চৌধুরী। আপনি আনমিউট করতে পারবেন, মিস্টার মিল্লাতুর রহমান চৌধুরী। আসসালামু আলাইকুম। জি, শোনা যাচ্ছে? হ্যাঁ আপনাকে শোনা যাচ্ছে। আপনি কাইন্ডলি ম্যাডামকে কোয়েশ্চেনটা জি, করুন। ম্যাডামের কাছে আর প্রশ্ন হচ্ছে যে এইচআর ম্যানেজার অথবা এইচআর ইনচার্জ আর অ্যাডমিনের মধ্যে পার্থক্যটা কি? অ্যাডমিন মানে এই পার্থক্যটা একটু জানতে চাচ্ছিলাম আর। আপনি থ্যাংক ইউ। আপনি কোন প্রফেশনে আছেন সেটা একটু জানতে চাই। জি জি, আমি আপনি একটা প্রতিষ্ঠানে আমি সাপ্লাই চেইন চিফ কোঅর্ডিনেটর হিসেবে আছি আর কি। ফাইন, সাপ্লাই চেইন চিফ কোঅর্ডিনেটর। আপনি কখনো গাড়ি ইউজ করছেন কোম্পানির? জি জি গাড়ি নিছেন? জি। আপনি যদি কোম্পানির গাড়ি নেন, তাহলে ওই গাড়িটা যিনি ম্যানেজ করছেন উনি হচ্ছেন অ্যাডমিন। আপনার বেতন কে দেয়? আপনার বেতন যিনি দেন, হ্যাঁ, আপনার পারফরমেন্স যিনি করেন, আপনি বছর শেষে কত টাকা পাবেন, যিনি করেন উনি এইচআর। বাট এইচআর এন্ড অ্যাডমিন ইজ আন্ডার আমব্রেলা। অ্যাডমিন হচ্ছে এইচআর এর কাজগুলা করে, গাড়ির কাজ করে, বিআরটিসি কাজ করে, সিকিউরিটি দেখে, ক্লিনিং দেখে, আপনার গভর্নমেন্ট অফিসে কাজ করলে সব অ্যাডমিন। আর এইচআর হচ্ছে আপনার বেতন দেয়, আপনাকে রিক্রুট করে, আপনাকে বসার সুন্দর একটা জায়গা দেয়, আপনাকে পলিসি শেখায়, আপনাকে এটিকেট শেখায়, আপনার পারফরমেন্স দেখে, আপনাকে ল বিষয় শেখায়, এভরিথিং ইন এইচআর। So HR and admin is under one umbrella. অনেক অনেক অর্গানাইজেশনে বড় যেগুলি সেগুলো HR একটা ডিপার্টমেন্ট, অ্যাডমিন একটা ডিপার্টমেন্ট। অ্যাডমিন হচ্ছে চাচাচুলা ডিপার্টমেন্ট, থ্যাঙ্কলেস জব করে, একে গাড়ি দিতে পারে না, ও রাগ হয়ে যায়। সো অ্যাডমিনের কাজগুলি অনেক রাফ অ্যান্ড টাফ, আর HR এর কাজগুলি অনেক পশ। ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট। নেক্সট আমরা যাচ্ছি আঞ্জুমান আরা পাপিয়া আপনার কাছে। আপনি আনমিউট করে কোয়েশ্চেন করতে পারবেন। আঞ্জুমান আরা পাপিয়া। মিস আঞ্জুমান আরা, আপনি কোয়েশ্চেন করতে পারেন। আপনার মোস্ট প্রবাবলি নেট ডিস্টার্ব করছে, আপনি একটু কাইন্ডলি লিভ নিয়ে আবার জয়েন করলে একটু সুবিধা হবে। এরপরে কোয়েশ্চেন করেছেন মিস্টার তারিক সিদ্দিকী। মিস্টার তারিক সিদ্দিকীর কোয়েশ্চেনটা হচ্ছে, আপনি একজন ব্যাংক ম্যানেজার, এই কোর্সটা আপনার জন্য কি ধরনের ইম্পর্টেন্স ক্যারি করতে পারে? ম্যাম প্লিজ। থ্যাংক ইউ। ব্যাংকে কি এইচআর নাই? এইচআর নাই। আপনার বেতন কে দেয়? আপনাকে টাইমিংটা কে সেট করে দেয়? আপনাকে কিভাবে কাস্টমার আসবে, কাস্টমার যাবে, কাস্টমার কোন কোন পলিসিতে নিবে, চেক গুলো আপনি কিভাবে সাজাবেন, এভরিথিং কিন্তু এইচআর। আমরা জানি না আসলে কেমন এইচআর। আমি আপনাকে বলি, দেখেন বেতনের জায়গাটা তো এইচআর আছে, সেটা আমি বাদই দিলাম। আপনার এটিকেট কি হবে, আপনি কেমন করে কাস্টমারদের কোন ভাষায় কথা বলবেন, দ্যাট ইজ কল্ড রিলেশনশিপ। আপনি বেতন প্রসেসটা কেমন করে করেন, দ্যাট ইজ কল্ড পেরোল। আপনি বছর শেষে আপনার এমপ্লয়িকে কিভাবে জাজ করেন, সেটা হচ্ছে পারফরমেন্স ম্যানেজমেন্ট। আপনি এমপ্লয়ীদেরকে ছেকে বেছে কিভাবে আপনি তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করেন, সেটাই হচ্ছে আপনার কি আপনার রিলেশনশিপ, আপনার ব্র্যান্ডিং। আপনার ব্যাংকটা কি 10টা ব্যাংক থেকে আপনার ব্যাংক শ্রেষ্ঠ, কি দিয়ে শ্রেষ্ঠ? নিশ্চয়ই আপনার ব্যাংকে এমন কোন কোয়ালিটি আছে যেই কোয়ালিটিটা আপনি ধরে রেখেছেন, এই জন্য ব্যাংকটা শ্রেষ্ঠ, এটা ব্র্যান্ডিং। এরপরে আসেন আপনার লোক কিভাবে বাছাই করবেন, দ্যাট ইজ কল্ড সিলেকশন ডিজাইন। আমি আমার মডিউলে টপিকে যা যা বলেছি। এখন আপনার ব্যাংকের মধ্যে হঠাৎ করে একটা চুরি হলো, আল্লাহ মাফ করুন, এই যে দারোয়ানকে ডেকে জিজ্ঞেস করা, সিকিউরিটিকে আনা, ভেন্ডারকে ডাকা, পুলিশকে ডাকা, এভরিথিং কিন্তু ইজ অ্যাডমিন। তো এটাও কিন্তু এইচআর।
সো আপনি ব্যাংকে বর্তমানে যা যা করছেন সেটা হচ্ছে আপনার ব্যাংকিং নর্মস। এই জিনিসগুলো যদি আপনি এইচআর এ ফেলেন সেটা হবে এইচআর এর টপিক। আপনাকে কে বললো ব্যাংকার হলে যে এইচআর করা যাবে না? আপনি যত বেশি ডিপ্লোমা করবেন এইচআর এ, যত বেশি জানবেন, আপনি ব্যাংকে খুব তাড়াতাড়ি দ্রুত আপনার অর্গানাইজেশন গুলোকে আপনি সেট করতে পারেন। থ্যাংক ইউ। নেক্সট। থ্যাংক ইউ ম্যাডাম। এরপরে মিস্টার অপু মজুমদারের কোয়েশ্চেনটা আমি পড়ছি। আমি সদ্য ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। এই কোর্সটা আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ? ওকে মিস্টার অপু, আগে আপনাকে বলতে হবে আপনার ক্যারিয়ারে কি হওয়ার ইচ্ছা আছে। ওকে, আপনি যদি আপনার ক্যারিয়ারে কি হতে চান? আপনি তো সদ্য পাশ করা একজন স্টুডেন্ট, আপনার ক্যারিয়ারে কি বলেন, কি হতে চান? একটু আমার জানতে ইচ্ছা করছে। মিস্টার অপু মজুমদার। মিস্টার অপু। জি, আমার আসলে আমি যেহেতু ব্যাকগ্রাউন্ড ইন্ডাস্ট্রিয়াল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার স্বপ্ন ছিল আর কি। হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবেন, তাহলে তো আপনার এইচআর না শিখলে কেমনি আপনি এমডি হবেন? আপনি লোক কেমনে খাটাবেন, লোকের পারফরমেন্স কেমনে করবেন, লোককে আপনি ডিজাইন কেমনে করবেন, তাদের জব লোডটা কিভাবে দিবেন, তাদেরকে আপনি বেতন কিভাবে দিবেন? তা আপনার ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার জন্যই তো আপনি, এমডি হওয়ার জন্যই তো আপনার এইচআরটা সবচেয়ে আগে দরকার। আমি টপিক গুলো কি কি পড়েছি আপনার কি মনে আছে? তাদের পারফরমেন্স কেমন করে করবেন, তাদেরকে বেতন কিভাবে দিবেন, তাদের সঙ্গে রিলেশনশিপটা কেমন হবে, তাদের কতটুকু জব লোড দিবেন, তাদেরকে কোন কোন পলিসি অ্যাপ্লাই করবেন, তাদেরকে লিভ কিভাবে দিবেন, এভরিথিং এর এই কোর্সের মধ্যে আছে তো স্যার। আপনি নালে কেমনে এমডি হবেন? আপনি তো একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আপনি অনেক বড় একটা জায়গায় চিন্তা করছেন। ইনশাআল্লাহ আপনি যেহেতু বড় আপনার ভিশন, আপনার মিশনে চলে যান, ভিশনে আপনার সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ। নেক্সট, আগে মিশন ডেভেলপমেন্ট। সো আমরা যেহেতু অলরেডি শেষের দিকে চলে আসছি, আমরা ভেরি শর্টলি আর দুইটা কোয়েশ্চেনে ম্যাডাম শেষ করে দিব। এরপরে আপনাদের যদি কারো কোনো কোয়েরি থাকে আমরা আমাদের কন্ট্যাক্ট ডিটেলস গুলো দিয়ে দিব, সো দ্যাট আপনারা হচ্ছে গিয়ে ইভেন আগামীকালকে থেকে আপনারা যেহেতু অলরেডি আপনাদেরকে বলেছে আপনার আগামীকাল থেকে কোর্স শুরু। সো আমি আপনাদেরকে বেসিক্যালি আপনারা আপনাদের কোয়েশ্চেন গুলো দেখা যাবে কোর্সে আপনারা ট্রেনারদেরকে করতে পারবেন। সো আমি লাস্ট আর দুইটা কোয়েশ্চেন নেব। একটা হচ্ছে জীবন আহমেদ রাজু, মিস্টার জীবন আহমেদ রাজু, আপনি আনমিউট করতে পারবেন। মিস্টার জীবন আহমেদ রাজু। ওকে, মিস্টার জীবন আহমেদ রাজু, হ্যাঁ হ্যাঁ প্লিজ আপনার কোয়েশ্চেনটা করেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি, সার্টিফিকেট কি কোর্স শেষে সার্টিফিকেট কি সব সেন্টার থেকে নেওয়া যাবে? সব সেন্টার থেকে নেওয়া যাবে। আপনারা কোর্স শেষে যে সার্টিফিকেটটা, সেটার হার্ড কপিটা আপনারা চাইলে আমাদের হেড অফিস থেকে নিতে পারেন। আপনাদের যদি চিটাং অফিস থেকে নিতে সুবিধা হয় সেটাও নিতে পারেন। ইভেন আপনারা যদি বলেন যে ইফটিকুয়েট কুরিয়ার করে দিলে সুবিধা হবে, সেটারও ব্যবস্থা আছে। আমি গাজীপুরে থাকি, তো যদি ময়মনসিংহ সেন্টার থেকে নিতে চাই তাহলে কি নিতে পারবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি কালেক্ট করতে পারবেন। ওইটা যখন কোর্সের শেষের দিকে আপনাদের সাথে আমাদের কোঅর্ডিনেটর কানেক্ট আপ হবে, কানেক্ট হয়ে আপনাদের কাছ থেকে জেনে নেবে যে কে কিভাবে সার্টিফিকেটটা চাচ্ছেন। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো এরপরে আমরা যাচ্ছি মিস্টার নাজমুলের কাছে। মিস্টার নাজমুল হাসান। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, প্লিজ। ভাই আমি নাজমুল হাসান, আমি হচ্ছে একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বিবিএ করেছি এইচআর এর উপরে এবং এমবিএ করছি হচ্ছে এইচআর মেজরের উপরে লাস্ট সেমিস্টার। তো আমার প্রশ্ন হচ্ছে এই যে পিজিডি এইচআর তো বাংলাদেশে আরো অনেক ইনস্টিটিউশন করাচ্ছে, তো আপনাদের এখানে করলে আমার বেনিফিটটা কি সেটা একটা, আর হচ্ছে এখানে যে 18টা ক্লাস হবে, তো এখানে ট্রেইনার কারা কারা থাকবে, আর ম্যাম কি থাকবেন, বা সে কয়টা ক্লাস নেবে এইভাবে, এইটা জানতে চাচ্ছি। আচ্ছা, তো আমি আপনাদেরকে যেটা করব সেটা হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের এই কোর্সে আপনারা অলরেডি জেনেছেন যে 18টা ক্লাস আছে, ঠিক আছে? সো এই 18টা ক্লাস হচ্ছে কি টোটাল 4 জন ট্রেনারের মাধ্যমে হবেন। সো আমাদের সুফিয়া আক্তার ওয়াহাব ম্যাম,
সুফিয়া আক্তার ওয়াহাব ম্যাম নিবেন হচ্ছে কি, আমি একটু আপনাকে বলছি, পারফরম্যান্স ম্যানেজমেন্টের উপরে 2টা ক্লাস আছে, 2টা ক্লাস নেবেন সুফিয়া আক্তার ওয়াহাব ম্যাম। এরপরে কম্পেনসেশন এন্ড বেনিফিটস প্ল্যানিং, কম্পেনসেশন এন্ড বেনিফিটস পেরোল, অকুপেশনাল হেলথ এন্ড সেফটি, লিভ পলিসি, হিউম্যান রিসোর্স ইনফরমেশন সিস্টেম। টোটাল এই 6টা ক্লাস, 7টা ক্লাস, ঠিক আছে? এই 7টা ক্লাস নেবেন হচ্ছে গিয়ে সুফিয়া আক্তার ওয়াহাব ম্যাম। আর এরপরে আমাদের এছাড়া ট্রেনার প্যানেলে আছেন আমাদের অর্গানাইজেশনাল লেবার লর জন্য খন্দকার তমাল আহমেদ স্যার। আপনারা শুনে থাকবেন, লেবার লর জন্য বাংলাদেশের বেস্ট ট্রেনার বলা হয় ওনাকে, খন্দকার তমাল আহমেদ স্যার, ঠিক আছে? আর এছাড়া আমাদের সাথে থাকবেন হচ্ছে গিয়ে শাহ মোহাম্মদ রিজবি রনি স্যার, উনি এসিআই গ্রুপ থেকে আসবেন আপনাদের ক্লাস নিতে। শাহ মোহাম্মদ রিজবি রনি, উনি হেড অফ এইচআর, হেড অফ হিউম্যান রিসোর্স এসিআই গ্রুপের। আর এছাড়া থাকবেন হচ্ছে কি জাকিতুর জামান স্যার, রহিম আফরোজের, আপনারা এই কোম্পানিগুলোর নাম শুনেছেন, রহিম আফরোজ থেকে জাকিতুর জামান স্যার থাকবেন। আচ্ছা, এটা আমি আপনাকে আপনার যে কোর্সের ট্রেনার রিলেটেড কোয়েশ্চেন ছিল সেটা বলেছি। সো আপনার আদার যে কোয়েশ্চেনটা ছিল এটা একটু কাইন্ডলি আপনি ম্যামকে করেন। আর যে প্রশ্নটা ছিল, হ্যাঁ সেটা আমার হচ্ছে এই ইনস্টিটিউশনে করলে এইটা আমাকে কতটুকু ভ্যালু দিবে? আপনাকে কতটুকু ভ্যালু দিবে? আচ্ছা, আপনি তো এখনো মনে হয় ইয়ার টু কমপ্লিটেড, রাইট? এখনো শেষ করেননি। এটা হচ্ছে আপনার এডুকেশনাল পার্ট। এখন আমি আমার লেকচারের শুরুতেই বলেছিলাম আমরা এডুকেশন শেষ করে প্রফেশনে যাই। তো ক্যারিয়ার হাবসের ওনারাও কিন্তু বলেছেন দিস ইজ অ্যাবসলিউটলি প্রফেশনাল কোর্স। আপনি প্রফেশনে যেতে গেলে অবশ্যই ইউ নিড প্রফেশনাল ডিগ্রি। আর প্রফেশনাল ডিগ্রিতে যেতে গেলে আপনার এই কোর্সগুলো অবশ্যই ইউ হ্যাভ টু বি কমপ্লিটেড। এখন আপনি যেখান থেকেই করেন, চয়েস ইজ উইথ ইয়োরস। বাট আপনাকে দেখতে হবে যে এই যে এতক্ষণ যে লেকচারটা শুনলেন এবং এতক্ষণ যে টপিকের আলোচনা জানলেন, আপনার মাথায় আসলে কতটুকু আপনি নিতে পারছেন, আপনার পছন্দ হয়েছে কিনা, কোর্সগুলি পছন্দ হয়েছে কিনা, ক্যারিয়ার হাবসের এই ভদ্রলোকে হয়েছে কিনা, অ্যাজ ওয়েল অ্যাজ মি অলসো। এই তিনটার ইউ পয়েন্টে আপনি নিজেই জাজ করবেন যে আসলে আপনি এখানে করবেন কিনা, কতটুকু উপকার হবে সেটা তো ইউ আর দ্য জাজ স্যার। আমাকে বলছেন কেন? আপনি কতটুকু মাথায় ঢুকাতে পারছেন, কতটুকু ইমপ্লিমেন্ট করতে পারবেন, কতটুকু অ্যাকশনে যেতে পারবেন, কতটুকু আপনার প্রফেশনাল লাইফকে হাইলাইট করতে পারবেন, আপনার ব্যাপার। আমরা চেয়ে আছি আপনার দিকে। ডিগ্রি নেওয়ার পর আপনি কতটুকু সুপার একজন হিউম্যান রিসোর্স ডিরেক্টর হতে পারছেন, সব কিন্তু আপনার উপরে। আমরা হচ্ছে কি সাপোর্টার। ক্যারিয়ার হাবস কি আপনাকে একটা লাইট দিল, আমি কি আপনাকে সাপোর্ট করলাম, বাকি তিনজন কি সাপোর্ট করলো। উই আর অ্যাকচুয়ালি সাপোর্ট ফাংশন, নাথিং এলস। আপনি আপনার মেমোরি দিয়ে আপনার অ্যাকশনে যাবেন, আপনি কি করবেন। থ্যাংক ইউ। Okay. Thank you, Thank you so much, Mr. Nazmul. So thank you so much, ma'am. আপনি অনেকক্ষণ সময় দিয়েছেন। সো অলরেডি 9:30 বাজে আমাদের যে মানে একটা 9:30 বাজে, যেহেতু আমরা অলরেডি আমাদের যেহেতু আগামীকাল সকাল 9:30 থেকে ক্লাস, সো আমরা হচ্ছে কি 12 ঘন্টা আগে আমাদের স্পট অ্যাডমিশনটা চালু করার একটা ডিসিশন নেওয়া হয়েছিল। সো উইথ ইউর কাইন্ড পারমিশন ম্যাম, আমি স্পট অ্যাডমিশনের প্যানেলে আস্তে আস্তে শুরু করতে চাচ্ছি। সো আমি বেসিক্যালি অ্যাডমিশন পোর্টালটা ওপেন করার আগে জাস্ট আপনাদের সবাইকে একটু, ম্যাডাম যেহেতু এত কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সো ম্যাডামের উদ্দেশ্যে যদি সবাই চ্যাট বক্সে একটা করে লাইন লিখে দেন যে আপনাদের কেমন লেগেছে বা কি মনে হয়েছে, কতটুকু কি মনে হয়েছে, জাস্ট ম্যাডামের উদ্দেশ্যে একটা লাইন আপনাদের কাছ থেকে, সবার কাছ থেকে একটু এক্সপেক্ট করব যে একটা সেন্টেন্স চ্যাট বক্সে ম্যাডামের জন্য। এরপরে আমরা ম্যাডামকে বিদায় জানাবো এবং আমি আপনাদেরকে টোটাল অ্যাডমিশন পোর্টালটা ওপেন করে অ্যাডমিশন প্রসেসটা ব্রিফ করব কমপ্লিটলি। ওকে, সো আমরা অলরেডি দেখছি যে ম্যাডাম, আপনি জানি না আপনি চ্যাট বক্স দেখতে পাচ্ছেন নাকি, অলরেডি ওনারা আপনার ব্যাপারে একটা করে লাইন, আই থিংক এভরিওয়ান ইজ কন্ট্রিবিউটিং। ওকে, থ্যাংক ইউ, ইটস গুড। সো ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ। আমি তো ম্যাডাম আগে থেকেই জানি ইউ আর আ ভেরি গুড ট্রেনার। এখন বাদ বাকিটা ম্যাডাম আজকের দিনে আমাদের যারা পার্টিসিপেন্ট আছেন এরাও সবাই বলছে।
সো হোপফুলি ম্যাডাম, যেহেতু আমাদের পিজিডি এইচআরএম এর কোর্সটাতে ম্যাক্সিমাম ক্লাস কিন্তু ম্যাডাম আপনিই নেন। সো হোপফুলি ম্যাডাম আপনার কাছ থেকে অনেক বেশি আপনি ওনাদের লাইফে অনেক বেশি ভ্যালু ক্রিয়েট করতে পারবেন, ভ্যালু এড করতে পারবেন। সো ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল। আর আপনাদের এই যে আমাকে কমপ্লিমেন্টস করেছেন, তখনই সার্থকতা হবে যখন আপনারা আমার জায়গায় আসতে পারবেন। থ্যাংক ইউ, হেডস আপ, স্টে ওয়েল, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, আসসালামু আলাইকুম। ওকে, সো এর মধ্যে দিয়ে ম্যাডাম বিদায় নিলেন। সো এখন হচ্ছে কি আমরা অ্যাডমিশন পোর্টালটা ওপেন করব। সো আপনারা সবাই, আপনাদেরকে আগে থেকে জানানো হয়েছিল। তারপর আমি হচ্ছে কি জাস্ট আমি একটু প্রেজেন্টেশন আকারে আপনাদেরকে দেখাচ্ছি। সো বেসিক্যালি আপনারা সবাই অলরেডি জানেন যে আমাদের এখানে টোটাল 18টা ক্লাস হবে, এর মধ্যে 2টা এক্সাম, প্রতিটা ক্লাস 3 ঘন্টা, সকাল 9:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত ক্লাসগুলো হবে প্রতি শুক্রবার। ঠিক আছে, সো আমাদের এই বেসিক কোর্স ফিটা যখন আমাদের অফলাইনে ক্লাস হতো, অন ক্যাম্পাস ক্লাস হতো, তখন এইটার কোর্স ফি ছিল 40,000 টাকা। তো যেহেতু আমরা পুরো কোর্সটা অনলাইনে কন্ডাক্ট করছি, ডেফিনেটলি দেখা যাচ্ছে যে আমাদের স্পেস রেন্ট এন্ড আদার্স জিনিসগুলোতে একটু হলো আমরা হচ্ছে কি আপনাদের সুবিধার্থে ফিটা কমাতে পেরেছি। সো বেসিক্যালি আমরা আপনাদেরকে এই টোটাল কোর্সটা 25,000 টাকার একটা প্যাকেজে এখন অফার করছি। যদি এই 25,000 টাকার প্যাকেজ অফারটা আপনারা নিতে চান, তখন সেই ক্ষেত্রে আপনাদেরকে রাইট নাও 1,000 টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট করতে হবে। সো আমাদের টোটাল এই প্যাকেজ যে কোর্সটা, আমি আপনাদেরকে ধাপে ধাপে জাস্ট পেমেন্ট প্রসিডিউরটা বলছি। বেসিক্যালি আমাদের প্রত্যেকটা ক্লাসই হচ্ছে কি অনলাইনে জুম প্ল্যাটফর্মে হবে। আপনাদেরকে হোয়াটসঅ্যাপে আমরা অ্যাড করে নিব, যারা অ্যাডমিশন নেবেন তাদেরকে, এবং ওখানের মধ্যে সবগুলো কোর্স ম্যাটেরিয়াল থেকে শুরু করে সবকিছু আমরা শেয়ার করে দিব। আপনাদের ইমেইলে আপনারা ক্লাসের রেকর্ডেড ভার্সনটা পেয়ে যাবেন। এবং কোর্স শেষ হলে ইউজুয়ালি আপনাদের সবগুলো ইনফরমেশন নিয়ে সার্টিফিকেটটা, যেহেতু মেলবোর্ন মেট্রোপলিটন কলেজ থেকে আসে, ইউজুয়ালি আমাদের 2 সপ্তাহ মতো টাইম লাগে কোর্সটা শেষ হওয়ার পরে আপনাদেরকে সার্টিফিকেটটা দিতে। ঠিক আছে, সো 2 সপ্তাহের মধ্যে হচ্ছে কি মোটামুটি অস্ট্রেলিয়া থেকে সার্টিফিকেটটা চলে আসে। তো সার্টিফিকেটটা আসার পরে আপনারা যেভাবে করে সার্টিফিকেটটা চান, কেউ যদি আমাদের সেন্টারে এসে সার্টিফিকেট রিসিভ করতে চান সেটাও নিতে পারবেন, আবার কেউ যদি চান যে আপনার প্লেসে কুরিয়ারে চলে যাবে সেটাও আপনি নিতে পারবেন। সো বেসিক্যালি যেটা হবে আপনাদের এই অ্যাডমিশন প্রসেসটা, আপনারা যারা যারা অ্যাডমিশন নিতে ইন্টারেস্টেড, রাইট নাও আপনাদেরকে 1,000 টাকা পে করে আপনাদেরকে চ্যাট বক্সে আমি একটা অ্যাডমিশন ফর্ম দিব, ওই অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করতে হবে। অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করার পরে আমরা অ্যাডমিশনটা নিব হচ্ছে গিয়ে রাত 10টা পর্যন্ত, এই স্পট অ্যাডমিশন অফারটা। সো রাত 10টা পর্যন্ত আমরা যেহেতু এই রাত 10টা পর্যন্ত আপনারা যারা অ্যাডমিট হবেন 1,000 টাকাটা পে করে, তাদেরকে আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে মনে করেন রাত 11টার মধ্যেই অ্যাড করে নিব, এবং ওখানে আপনাদেরকে বাকি ডিটেলস গুলো আমরা দিয়ে দিব। এরপরে আমাদের অ্যাকচুয়ালি 25,000 টাকার মধ্যে টোটাল অ্যাডমিশন ফিটা হচ্ছে 7,000 টাকা। তো আপনারা অলরেডি 1,000 টাকা পে করে দিচ্ছেন, তার মানে আর বাকি থাকবে 6,000 টাকা। এই 6,000 টাকাটা আপনারা পে করার সুযোগ পাবেন আগামী 5 তারিখের ভিতরে। আগামী 5 তারিখ পর্যন্ত আপনারা সময় পাবেন। সো আলটিমেটলি আগামী 5 তারিখের মধ্যে আপনারা কিন্তু 1,000 টাকা পে করে আলটিমেটলি আরো 3টা ক্লাস পাবেন, মানে টোটাল 3টা ক্লাস পাবেন। সো এটা কিন্তু আপনাদের জন্য একটা হিউজ অপরচুনিটি, যে আপনি যদি এখনো মনে করেন যে আপনার কোন একটা জায়গায় ডিসিশন মেক করতে প্রবলেম হচ্ছে, আপনি ক্লাসটা আরেকটু বুঝতে চাচ্ছেন, লেকচার প্যাটার্নটা আরেকটু বুঝতে চাচ্ছেন, আপনি কিন্তু জাস্ট 1,000 টাকা দিয়ে পুরো কোর্সের 3টা ক্লাস পেয়ে যাবেন। 5 তারিখের মধ্যে আপনি আপনার টোটাল অ্যাডমিশন ফিটা ক্লিয়ার করবেন, যেটা হচ্ছে 6,000 টাকা। ঠিক আছে, আরো 6,000 টাকা। এরপরে আপনি প্রতি মাসের 5 থেকে 10 তারিখের মধ্যে আপনার ইনস্টলমেন্ট গুলো পে করবেন। সো এভাবে করে আরো 3টে ইনস্টলমেন্ট থাকবে, ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট এবং ফাইনাল ইনস্টলমেন্ট। এইভাবে করে টোটাল 25,000 টাকা আপনি 4টা ধাপে পে করতে পারছেন, টোটাল আরো 4টা ধাপে পে করতে পারছেন। সো এই 4 ধাপে পে করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনাদেরকে অলরেডি এখানে একটা বিকাশ মার্চেন্ট নাম্বার দেওয়া আছে, যে মার্চেন্ট নাম্বারটা হচ্ছে গিয়ে 01766680561। ঠিক আছে, এই মার্চেন্ট নাম্বারে রাইট নাও আপনাদেরকে 1,000 টাকা পেমেন্ট করতে হবে। যেহেতু এটা বিকাশ মার্চেন্ট নাম্বার, সো আপনাদের সেন্ড মানি করলে হবে না, পেমেন্ট অপশন থেকে করতে হবে। ঠিক আছে, সো পেমেন্ট অপশন থেকে আপনারা পেমেন্টটা কমপ্লিট করেন, এবং পেমেন্টটা কমপ্লিট করার পরে আপনাদেরকে একটা ফর্ম দিয়ে দিচ্ছি।
সো ওই ফর্মটা আপনারা ফিল আপ করে আপনাদের অ্যাডমিশনটা কমপ্লিট করে ফেলবেন। ঠিক আছে, আপনারা আপাতত হচ্ছে গিয়ে আপনারা যারা যারা ইন্টারেস্টেড তারা হচ্ছে গিয়ে আপনাদের বিকাশ নাম্বারটা অলরেডি এখানে দেওয়া আছে। সো বিকাশ নাম্বারটা একটু দেখেন, আমি তারপরে একটু হাইলাইট করে দিচ্ছি বিকাশ নাম্বারটা আপনাদের বোঝার সুবিধার জন্য। সো এটা হচ্ছে আপনাদের বিকাশ নাম্বার 01766680561। আপনারা এখানে টোটাল টপিকস আপনাদের মেইলের দেওয়া আছে, আপনারা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, ওখানে আপনাদেরকে ব্রোশিওর দেওয়া আছে, ইভেন আপনাদেরকে ক্লাসের মধ্যে এটা ব্রিফ করা হয়েছে। ঠিক আছে, সো আপনাদের যাদের যাদের কোর্স ফি রিলেটেড অবজেকশন আছে, কোর্স ফি রিলেটেড কথাবার্তা আছে, বেসিক্যালি আপনাদের জন্য আমি বলছি এই কোর্সটা কিন্তু অফলাইনে বেসিক্যালি 40,000 টাকা দিয়ে করানো হয়। ঠিক আছে, এখন আপনারা যেটা বলছেন আমাদের কিন্তু বেসিক্যালি অনলাইন প্ল্যাটফর্ম দেখেই এই কোর্সটা 25,000 ড্রপ করা হয়েছে এবং 4টা ইনস্টলমেন্টের সুবিধা দেওয়া হয়েছে। সো আমাদের এখানে বেসিক্যালি প্রত্যেকটা জিনিসই যেহেতু আমরা ফ্যাকাল্টি ট্রেনার এই অনুসারে আসলে দেখা যায় আমাদের পক্ষে এই কোর্স ফিটা ড্রপ করানো আর সম্ভব হয় না। ঠিক আছে, সো আগামীকাল সকাল 9:30 থেকে যেহেতু ক্লাস শুরু, আমার মতে আপনারা একটা কাজ করতে পারেন, যারা যারা অ্যাডমিশনটা নিতে ইন্টারেস্টেড 1,000 টাকাটা এখন বিকাশ করে অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে ফেলেন। এরপরে আপনারা আগে দেখেন যে আসলে আপনারা বুঝতে পারছেন নাকি, আপনাদের কি অবস্থা, কতটুক কি। ঠিক আছে, এরপরে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আপনার জন্য কোনটা ভালো হবে, কিভাবে কি করতে হবে। ঠিক আছে, আর ফার্দার যদি কারো কোনো কোয়েরি থাকে, আপনি যখন একবার অ্যাডমিশনটা কমপ্লিট করে ফেলবেন তখন দেখা যাবে যে আপনি অটোমেটিক আমাদের প্রোগ্রাম কোঅর্ডিনেটর সাথে যোগাযোগ করতে পারবেন। ঠিক আছে, আপনি যখন ক্লাসে ঢুকবেন তখন ম্যাডাম স্যারদের সাথে আপনারা কথা বলতে পারবেন, তখন আস্তে আস্তে আপনাদের অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো আমি আর দেরি করছি না, আপনারা যারা যারা অ্যাডমিশনে ইন্টারেস্টেড কাইন্ডলি আমাদের অলরেডি পেমেন্টের পোর্টালটা অ্যাক্টিভ হয়ে গেছে,